বর্তমান যুগ থেকে প্রাচীনকালে টাইম ট্রাভেল করে মেয়েটি এবং প্রাচীনকালে সে ফিরে পায় তার বর্তমান যুগের মারা যাওয়া মেয়েকে। সে কি পারবে তার মেয়েকে বাঁচাতে? সেই নিয়েই বেশ ইন্টারেস্টিং এবং রোম্যান্টিক একটা ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র রোজিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে মডার্ন যুগে সে একটি টেডি বিয়ার নিয়ে তার মেয়ের কবরের সামনে দেখা করতে গেছিল এবং রোজি তার মেয়ে ইয়াও ইয়াওয়ের উদ্দেশ্যে বলে ওঠে, ইয়াও ইয়াও, তুমি আর তোমার বাবা এখন একই জায়গায় রয়েছো, তুমি সেখানে খুশি আছো তো? মানে আমরা বুঝতে পারি যে ইয়াও ইয়াও মানে রোজির মেয়ে ছাড়াও তার স্বামীও কিছুদিন আগেই মারা গেছিল এবং তার স্বামী নোয়ার কবরের পাশেই তার মেয়ে ইয়াও ইয়াওয়ের কবর ছিল। এবং তখনই হঠাৎ করে রোজির কাছে একটা কল আসে। রোজি একটা বিষয়ে রিসার্চ করছিল এবং সেটারই কিছু একটা রেজাল্ট পাওয়া গেছিল, তাই জন্যই তাকে তাড়াতাড়ি ল্যাবে আসতে বলা হয়। এবার রোজি তো তখনই ল্যাবের দিকে রওনা হচ্ছিল, কিন্তু তখনই সেখানে আমরা একজন গুপ্ত ঘাতককে দেখতে পাই, যাকে কিনা কাজে লাগানো হয়েছিল রোজিকে হত্যা করার জন্য। এবং সে তীর ছুঁড়ে মারে রোজির দিকে এবং সেই তীর সোজা রোজির বুকে বিঁধে যায় এবং রোজি পৌঁছে যায় প্রাচীনকালের মেয়ে রোজির দেহে এবং আমরা তাকে বিয়ের পোশাকে দেখতে পাই, মানে সেই দিন তার বিয়ের রাত ছিল। এবার রোজি তো বুঝতে পারে না এটা তার সাথে কি হচ্ছে এবং তখনই তার মেমোরিতে পুরনো রোজির স্মৃতিগুলি ভেসে আসে এবং আমরা বুঝতে পারি যে এই প্রাচীনকালের রোজির সাথে আসলে কি হয়েছিল। এই প্রাচীনকালের রোজিও বিবাহিত ছিল এবং তার বর ছিল একজন জেনারেল যার নাম ছিল নোয়া। মানে বর্তমান যুগের রোজি আর প্রাচীনকালের রোজির বরের নাম একই ছিল, কিন্তু সেই জেনারেল নোয়া যুদ্ধ করতে গিয়ে মারা যায়, ফলে রোজিকে অল্প বয়সেই বিধবা হয়ে যেতে হয় এবং সেই নোয়ার দাদাই জোর করে রোজির অন্য জায়গায় একজন মার্কুইসের সাথে বিয়ে ঠিক করে। এবার রোজি তো তার দাদার কাছে খুবই কাকুতি মিনতি করে যে না, আমার একটা ছোট মেয়ে আছে, আমি কি করে অন্য জায়গায় বিয়ে করতে পারি, দয়া করে আমার সাথে এমনটা করো না। এবং তার দাদা মানে নোয়ার দাদা বলে ওঠে যে আমার কিছুই করার নেই, তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার মেয়ের অবস্থা কিন্তু একদম খারাপ করে দেব, তুমি ভালোই ভালোই ওখানে বিয়ে করে নাও, তাহলে তোমার মেয়ে মানে ইয়াও ইয়াওয়ের পড়াশোনার দায়িত্ব আমি নেব, বলো তুমি কি করতে চাও। এবং রোজির সামনে তখনই তার মেয়ে ইয়াও ইয়াওকে আনা হয় এবং আমরা দেখতে পাই যে এই বাচ্চাটিকে পুরোই বর্তমান যুগ মানে মডার্ন যুগে রোজির বাচ্চার মতো দেখতে ছিল, ফলে রোজি বিয়েতে রাজি হতে বাধ্য হয়। কিন্তু বিয়ের রাতেই সে দুঃখে হার্ট অ্যাটাক করে মারা যায় এবং তারপরই তার দেহে মডার্ন যুগের রোজির আত্মা চলে আসে। এবার রোজির স্মৃতিতে যখন এই কথাগুলি আসে রোজি বুঝতে পারে, মানে সে সন্দেহ করে যে তাহলে কি এই ইয়াও ইয়াওই আমার মেয়ে, মানে আমার মৃত মেয়ে, তাহলে সবার আগে আমাকে তাকে বাঁচাতে হবে। যদি এটা আমার নিজের মেয়ে নাও হয়ে থাকে তাহলেও বাচ্চাটাকে আগে আমায় রেস্কিউ করতে হবে এবং তার জন্য আগে এখান থেকে তার নিজের শহরে মানে সে যেখানে আসলে থাকে সেই চাঙ্গান প্রদেশে ফিরে যেতে হবে। কিন্তু রোজি সেটা কি করে যাবে, কারণ এখন তো সে তার নতুন বর মার্কুইস চার্লসের বাড়িতে রয়েছে। এবার রোজি তখনই লক্ষ্য করে যে কিছু নর্তকীকে সেখানে নিয়ে আসা হচ্ছে, কারণ সেদিন মার্কুইস চার্লসের বিবাহ উপলক্ষে বেশ বড় একটা সভার আয়োজন করা হয়েছিল এবং সেখানেই মনোরঞ্জনের জন্য নর্তকী এবং গায়িকাদের আনা হয়েছিল। এবার রোজি তো তখনই একটি মেয়েকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে বলে যে তুমি কি বড় বাড়ির বউ হতে চাও, তাহলে আমার সাথে তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে নাও। এবং সেই নর্তকীটি বড় বাড়ির বউ হওয়ার লোভে রোজির সাথে পোশাক পরিবর্তন করে নেয়। রোজি বলে যে এখানে আমাকে যারা গাড়িতে করে এনেছে প্রত্যেকরাই ডাকাতের হাতে খতম হয়ে গেছে, তাই আমার আসল চেহারা কেমন সেটা কেউই জানে না, সুতরাং আসল রোজিকে কেমন দেখতে সেটাও কেউ জানে না, তোমাকে কেউই সন্দেহ করবে না। এবার সেই নর্তকী তো মনে মনে ভাবে যে সত্যি মেয়েটা কি বোকা, ও এত বড় বাড়ির বউ হওয়ার এরকম একটা সম্মান ছেড়ে নর্তকীর পোশাক পরল এবং সে তো এটা নিয়ে আর বিশেষ কিছু ভাবে না। অপরদিকে আমরা এই বিয়ের ভোজসভার দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা মহারাজের ভাই রাজকুমার অ্যালেক্সকে দেখতে পাই। এবার অ্যালেক্স তো জানতে পেরেছিল যে মার্কুইস চার্লসের বিয়ে হচ্ছে এবং তার বিয়ে উপলক্ষে তার যে স্ত্রী সে বেশ কিছু মূল্যবান জিনিস ডাউরিতে আনছে এবং সেই ডাউরির মধ্যে একটা বিশেষ ভেষজ ছিল একটা ফায়ার গ্যানোডার্মা, যেই জিনিসটা প্রাচীনকালে খুবই রেয়ার একটা ঔষধি ছিল এবং এই ঔষধিটা অ্যালেক্সের প্রয়োজন ছিল তার ভাইকে সুস্থ করে তোলার জন্য এবং বলা যায় অ্যালেক্স এই জিনিসটা চুরি করতেই এই ভোজসভায় এসেছিল।
এবার এখানে আমরা অ্যালেক্সের একজন পরামর্শদাতা এবং তার সাথে তার খুবই বিশ্বাসযোগ্য একজন গার্ডকেও দেখতে পাই এবং তারা জানায় যে তারা এখনও ভেষজটা খুঁজে পায়নি। এবং এখানে আমরা মার্কুইস চার্লসকেও দেখতে পাই। এবার এদিকে তো ভোজসভা শুরু হয়ে গেছিল, ওদিকে রোজি তো লুকিয়ে লুকিয়ে কোনোভাবে এই প্রাসাদ থেকে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু তখনই একজন তাকে দেখে ফেলে। মানে যে লোকটি এই নর্তকীদের আয়োজন করেছিল সেই লোকটি, অর্থাৎ বলা যায় যে অর্গানাইজার ছিল, সেই রোজিকে দেখে ফেলে এবং সে বলে ওঠে যে তুমি এখানে কি করছো, চলো, ওদিকে তো ভোজসভা শুরু হয়ে গেল। ফলে রোজিকে অন্যান্য নর্তকীদের সাথে ভোজসভায় চলে আসতে হয়। এবার সেই অর্গানাইজার লোকটি রোজিকে বলে ওঠে যে যাও, তুমি তুমি গিয়ে রাজকুমার অ্যালেক্সকে সার্ভ করো। মনে রাখবে রাজকুমার অ্যালেক্স কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি, তাই যা করবে সাবধানে করবে। এবং তখনই অ্যালেক্স প্রথমবারের জন্য রোজিকে দেখে। এবার রোজি তো অ্যালেক্সের দৃষ্টি দেখেই একটু ভয় পেয়ে যায় এবং রোজি ভাবে যে যা করব আমাকে কেয়ারফুলি করতে হবে, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমার মেয়েকে বাঁচাতে হবে। এবং রোজি অ্যালেক্সকে ড্রিঙ্ক সার্ভ করছিল এবং অ্যালেক্স তখনই রোজির হাত লক্ষ্য করে। এবার অ্যালেক্স তো তখনই ভাবে যে যে একজন নর্তকী বা গায়িকা, সে তো কোনো না কোনো বাদ্যযন্ত্র নিশ্চয়ই বাজায়। আসলে প্রাচীনকালে এটাই তো স্বাভাবিক ছিল। এবং যে একটা বাদ্যযন্ত্র বাজায় তারা হাতে ওই বাদ্যযন্ত্র বাজানোর ফলে কিন্তু কড়া পড়ে যায়, বা বলা যায় চামড়া মোটা হয়ে যায় এবং সেই দাগটা থাকে। কিন্তু রোজির হাতে তেমন কিছুই ছিল না। অ্যালেক্সের সন্দেহ হয় যে রোজি নিশ্চয়ই নর্তকীদের মধ্যে একজন নয়, এবং অ্যালেক্স তো সন্দেহ করছিল যে নিশ্চয়ই অ্যালেক্সকে হত্যা করার জন্যই এই মেয়েটাকে পাঠানো হয়েছে, এই মেয়েটা হয়তো কোনো স্পাই। ফলে অ্যালেক্স রোজির দেয়া ড্রিঙ্ক গ্রহণ করে না এবং অ্যালেক্স বলে যে তুমি এই ড্রিঙ্কটা পান করো। এবার রোজি তখনই লক্ষ্য করে যে পাশেই একজন ব্যক্তি বসেছিল এবং তাকে যে নর্তকীটি সার্ভ করছিল সে ড্রিঙ্কটা নিজে খেয়ে কিস করে লোকটাকে খাইয়ে দেয়। এবং রোজি ভাবে যে হয়তো প্রাচীনকালে এটাই নর্মাল এবং আমাকে যে করে হোক তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, তাই সন্দেহজনক কিছু করা যাবে না। তাই রোজি তাড়াতাড়ি নিজেই ড্রিঙ্কটা খেয়ে নেয় এবং সেটা কিস করে অ্যালেক্সকে খাওয়াতে যায়। কিন্তু তখনই অ্যালেক্স লক্ষ্য করে রোজির গলায় একটা লাল তিল এবং অ্যালেক্সের কিছু পুরনো কথা মনে পড়ে যায়। অ্যালেক্সের মনে পড়ে যায় বহু বছর আগে সে একবার জঙ্গলের মধ্যে আহত হয়েছিল এবং তখনই একটি মেয়ে তাকে বাঁচিয়েছিল। অ্যালেক্স তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কে, কিন্তু নিজের পরিচয় দেওয়ার আগেই মেয়েটি সেখান থেকে গায়েব হয়ে যায়। সে কেবলমাত্র লক্ষ্য করেছিল মেয়েটির গলাতেও লাল একটা তিল রয়েছে। এবং রোজি তো তখনই কিস করে অ্যালেক্সকে ড্রিঙ্কটা খাওয়াচ্ছিল এবং অ্যালেক্স তো রোজির সাথে আরও বেশি রোম্যান্টিক হয়ে পড়ে। এবং এই সব দৃশ্য দেখে মার্কুইস চার্লস তো ভাবে যে বাবা, রাজকুমার হয়ে একজন নর্তকীর সাথে এত ইন্টিমেট হয়ে পড়ছে, হয়তো ওর নর্তকীটাকে ভালো লেগে গেছে। এবং মার্কুইস চার্লস তো বলে ওঠে যে রাজকুমার, আপনার মনে হয় এই নর্তকীটিকে খুবই বেশি ভালো লেগে গেছে, আজকের রাতটা আপনি তার সাথেই কাটান না কেন। এবার অ্যালেক্স তো তখনই রোজির যে মুখে ভেলটা ছিল সেটা সরাতে চাচ্ছিল, যে দেখি তোমার মুখটা কেমন দেখতে। কারণ অ্যালেক্স তো মুখটা মেলাতে চাচ্ছিল যে সেই বহু বছর আগেই মেয়েটা এটা কিনা। এবং রোজি তখনই বলে ওঠে যে থাক না, মুখটা না হয় রাতের জন্যই সারপ্রাইজ থাক। এবং এই বলে সে তো আবারও ড্রিঙ্ক সার্ভ করার কাজে লেগে পড়ে। রোজি মনে মনে ভাবছিল যে যে করে হোক তাকে এখান থেকে পালাতেই হবে, এখানে কোনো রকমভাবে আটকে পড়লে চলবে না। এবার রোজি তো সেখান থেকে বেরিয়ে আসে এবং তার সাথে অপর একজন নর্তকী দেখা হয়ে যায়। রোজি বলে ওঠে যে দেখো, আমাকে আজকে রাজকুমার অ্যালেক্সের সাথে থাকার কথা বলা হয়েছে। সত্যি বলতে কি, আমার ছোটবেলা থেকেই একজন প্রেমিক রয়েছে, তাই জন্যে আমি রাজকুমারের সাথে সময় কাটাতে চাই না। তোমাকে আমি এই বিশেষ সুযোগটা দিচ্ছি, তুমি এই সুযোগটা ব্যবহার করে কিন্তু অনেক ওপরে উঠতে পারবে। আমার সেই প্রেমিক আমাকে কিছুদিনের মধ্যেই ব্রথেল থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, তুমি আমাকে একটু সাহায্য করো। যেহেতু রাজকুমার অ্যালেক্স আমার মুখটা দেখেনি, তাই আমার জায়গায় অন্য কেউ গেলেও সে চিনতে পারবে না। এবং সে তো তার মুখের ভেলটা খুলে ওই মেয়েটাকে দিয়ে দেয় এবং সেই মেয়েটিও ভাবে যে রাজকুমারের কাছাকাছি থাকলে সে তো লাভবান হবে। ফলে সেই মেয়েটি রোজির জায়গা নিয়ে নেয়। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। অ্যালেক্স তো রোজির ঘরে আসে, মানে সে তো ভাবছিল যে ওটা রোজি, এবং বাইরে তো তার সেই গার্ডটি দাঁড়িয়েছিল এবং সে তো বলে ওঠে যে আমি এতদিন ধরে রাজকুমারের সাথে আছি, এই প্রথম মনে হয় রাজকুমার কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টেড হয়েছে। সত্যি, মুখ থেকে ভেলটা সরালে আমিও দেখতে চাই যে মেয়েকে কেমন দেখতে।
ওদিকে অ্যালেক্স তো ততক্ষণে রোজির কাছে চলে আসে, মানে যদিও এটা রোজি ছিল না, এবং সেই নর্তকীটির মুখের ভেল অ্যালেক্স সরিয়ে দেয়। কিন্তু অ্যালেক্স সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে এই মেয়েটি ওই আগের মেয়েটি নয়, কারণ তার গলায় তো লাল তিল ছিল না। এবং অ্যালেক্স তো তার গলা টিপে বলে ওঠে যে সত্যি করে বলো এই মেয়েটা কোথায় গেল। এবং মেয়েটি তো ভয় পেয়ে সব সত্যি কথা বলে দেয় যে রোজি পালিয়েছে। এবং অ্যালেক্স তখনই তার গার্ড শিরাওকে ডাকে যে এই মেয়েটা ওই মেয়েটা না, তখন যে মেয়েটা আমার সাথে ছিল তাড়াতাড়ি তাকে ফিরিয়ে আনো। এবার আমরা রোজিকে দেখতে পাই যে কিনা তাদের অর্গানাইজারের সাথে এখান থেকে পালাচ্ছিল। এবার তখন তো সব মেয়েরাই মুখে ওরম ভেল পড়েছিল, ফলে কে যে কার সাথে ছিল সেটা তো অর্গানাইজার নিজেও চিনতে পারে না। এবং রোজি তো তখনই বেরোনোর সময় বলে যে আমার না খুব পেট ব্যথা করছে, আমি কিছুক্ষণের জন্য ওয়াশরুম থেকে আসছি, আপনি তাড়াতাড়ি অন্যদের নিয়ে ফিরে যান, আমি কিছুক্ষণ পরেই চলে আসব। এবং এই বলে সে লোকটির হাতে দুটি রৌপ্য খণ্ড ধরিয়ে দেয় এবং সেখান থেকে পালায়। এবার রোজি তো তাড়াতাড়ি ম্যানশনেরই একটি ঘরে ঢুকে পড়ে এবং সেখানে মুখে কিছু বিচ্ছিরি রকমের পিম্পল এঁকে নেয়, যাতে অন্য কেউ তাকে দেখে আকৃষ্ট না হয় বা তাকে অতটা চেনা না যায়। এবং সে নিজের চুলের কাঁটাটি একটি বিষাক্ত তরলে ডুবিয়ে নেয়, যাতে কেউ তার উপর হামলা করলে সে নিজের আত্মরক্ষা করতে পারে। এবং সেই তো একজন ঘোড়ার চালককে ঘুষ খাইয়ে এই প্রদেশ থেকে তার নিজের প্রদেশে মানে চাঙ্গান প্রদেশের উদ্দেশ্যে রওনা দেয়। অপরদিকে আমরা অ্যালেক্সকে দেখতে পাই। অ্যালেক্স তো শিরাওকে হুকুম দিয়ে দেয় যে রোজিকে যেখান থেকে পারো সেখান থেকে খুঁজে আনো। তবে অ্যালেক্স তো সেদিন মার্কুইজের বাড়িতে রোজির জন্য আসেনি, সে এসেছিল ওই বিশেষ জ্ঞানোডার্মাটার জন্য। এবং সে তখনই মার্কুইজ চার্লসের সাথে দেখা করে। সে মার্কুইজ চার্লসের স্ত্রীকে জিজ্ঞাসা করে যে আপনি কি সাথে কোনো বিশেষ ভেষজ এনেছেন। এবার এখানে যে মেয়েটি ছিল সে তো আসলে রোজি বা আসল মেয়ে ছিল না, সেও তো একটা নর্তকীই ছিল এবং সে তো এরকম কোনো নাম জীবনে শোনেইনি। এবং সে তো খুবই অবাক হয়ে গিয়ে বলে যে কিসের বিশেষ ভেষজ। এবং মার্কুইস চার্লস তো মনে মনে ভাবছিল যে ওটা খুবই দামি একটা জিনিস, যেন কোনোভাবেই আমার বউ সত্যি কথাটা বলে না দেয়। এবং তার বউ মানে যে কিনা বউ হিসেবে ছিল সে তো কিছুই জানতো না। এবং তখনই অ্যালেক্স লক্ষ্য করে এই মেয়েটির হাতে ওরকম কড়া পড়ে যাওয়ার চিহ্ন। এবং অ্যালেক্স তখনই দুয়ে দুয়ে চার করতে পারে। অ্যালেক্স বুঝতে পারে যে তার মানে রোজি হচ্ছে আসল মার্কুইস চার্লসের স্ত্রী, কিন্তু রোজি কোনোভাবে এখানে অন্য একটা নর্তকীকে বসিয়ে নিজে পালিয়েছে। এবার অ্যালেক্স তো সেখান থেকে বেরিয়ে আসে এবং তখনই শিরাও তাকে খবর দেয় যে রোজি একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে এই প্রদেশ থেকে বেরিয়ে গেছে। এবং অ্যালেক্স তো সঙ্গে সঙ্গে ঠিক করে নেয় সে রোজিকে ফলো করবে। অপরদিকে আমরা রোজিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে রোজি তো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই মাঝপথে কিছু ডাকাতের দল তাদের ঘোড়ার গাড়ির ওপর হামলা করে। এবার রোজি তো তখনই তার ঘোড়ার চালককে বলে যে তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও, পালিয়ে গিয়ে অন্য লোকদের খবর দাও। কিন্তু পালানোর আগেই ডাকাতের লোকেরা তার দিকে তীর ছুঁড়ে মারে, ফলে ঘোড়ার চালকটি তো সেখানেই পড়ে যায় এবং ডাকাত দল রোজির ওপর হামলা করে। তারা তো রোজির সাথে অসভ্যতা করতে যায়, এমনকি ডাকাত দলের সর্দার তো রোজির মুখে এরকম পিম্পল বা দাগ দেখেও পিছপা হয় না। এবং একটি লোক তো রোজিকে ব্যাট টাচ করতে যায়। রোজি তো তখনই তার মাথার চুলের কাঁটাটি সেই লোকটির হাতে ফুটিয়ে দেয়। এবার সেইটার মধ্যে যেহেতু বিষ লাগানো ছিল, লোকটি তো সেখানেই মারা যায়। এবং ডাকাত দলের সর্দার তো রোজির ওপর আরও রেগে যায় যে তুমি আমার ভাইকে মারলে, তোমাকে তো আমি ছাড়বো না। এবং ডাকাত দলের একটি লোক রোজিকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু তখনই একটি তীর ছুটে এসে সেই লোকটির গায়ে লাগে এবং আমরা দেখতে পাই লোকটি সেখানেই মরে যায়। এবং ততক্ষণে সেখানে অ্যালেক্স এবং শিরাও চলে এসেছিল। এবার ডাকাত দলের সর্দার তো অ্যালেক্সকে দেখেও হম্বিতম্বি করছিল যে তুমি যেই হও না কেন আমি তোমাকেও খতম করে ফেলবো। এবং অ্যালেক্স তখনই ডাকাত দলের প্রত্যেককেই হত্যা করে। এবার তখনই তো শিরাও বলে ওঠে যে মাস্টার, মনে হচ্ছে ঘোড়ার চালকটা এখনো বেঁচে রয়েছে। এবং রোজি তো তখনই তাড়াহুড়ো করে তাকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু অ্যালেক্স তখনই রোজিকে অজ্ঞান করে দেয় যে ওর ওপর দিয়ে এক্ষুনি একটা এত বড় ট্রমা গেছে, ওই লোকটাকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করে দাও, ও এমনিই বেঁচে যাবে। এবং অ্যালেক্স রোজিকে নিয়ে ফিরে আসে। এবার রোজি তো ঘুম থেকে উঠেই অ্যালেক্সকে দেখতে পায় এবং সে বলে ওঠে যে তুমি আমার থেকে কি চাও। এবং অ্যালেক্স তো তখনই বলে যে কেন, আমাদের মধ্যে তো কথাই হয়েছিল যে এই রাতটা তুমি আমার সাথে কাটাবে, তাহলে তুমিই তো তোমার প্রমিস ভাঙছো। এবং রোজি তো তখনই আবারও তার চুলের কাঁটাটা দিয়ে অ্যালেক্সের ওপর হামলা করতে যাচ্ছিল যে তুমি যদি কিচ্ছু করতে চাও আমি কিন্তু তোমার গলায় এফোর ওফোর করে দেব। এবং অ্যালেক্স তখনই বলে যে আচ্ছা, আমি তোমার প্রাণ বাঁচালাম আর তুমি এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে। এবং এই বলে সে তো রোজিকে কিস করে এবং রোজি তো নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল,
এবং তখনই একজন খবর আনে যে অ্যালেক্সের একজন বিশ্বাসযোগ্য গার্ড খুবই আহত হয়েছে। আসলে সে মার্কুইজের বাড়ি থেকে ওই জ্ঞানোডার্মাটা চুরি করতে গেছিল এবং সেটা চুরি করতে সে সফলও হয়েছে, কিন্তু আসার পথে মার্কুইজের লোকেরা তার উপর হামলা করেছে এবং তার হার্টের একদম কাছে তীর লেগেছে এবং চিকিৎসকও তো হাত তুলে নিয়েছে যে সে আর কিছু করতে পারবে না। কিন্তু রোজি তখনই বলে ওঠে যে তোমরা তাড়াতাড়ি এখান থেকে ভিড়টা হালকা করো, যাতে ও ঠিক করে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে, আর আমাকে একটা ধারালো ছুরি এনে দাও আর এখানে আগুন জ্বালিয়ে দাও, আমি জানি যে কি করে ওকে ঠিক করতে হবে। এবার শিরাও তো বলে ওঠে যে মাস্টার, উনি একজন মহিলা, উনি কি এসব করতে পারবেন? কিন্তু অ্যালেক্স রোজির ওপর বিশ্বাস রাখে। এবার রোজি তো তখনই একটা ধারালো ছুরি নিয়ে আগুনে সেটাকে ভালো করে গরম করে নেয় এবং সে বলে যে এই জ্ঞানোডার্মার একটা টুকরো লোকটার জিভের তলায় দিয়ে দাও, যাতে সে বেঁচে থাকতে পারে। এবার শিরাও তো তখনই বলে ওঠে যে এটা তো খুবই রেয়ার একটা হার্ব এবং এটা অ্যালেক্সের ভাইয়ের জন্য আনা হয়েছে, তাহলে সামান্য একজন সেনাকে কি এটা দেওয়া যাবে? কিন্তু অ্যালেক্স তো সঙ্গে সঙ্গে সেখান থেকে এক টুকরো ভেঙে লোকটার মুখের তলায় ঢুকিয়ে দেয় এবং রোজি বুঝতে পারে যে অ্যালেক্স আসলেই খুব একটা নির্দয় নয়, সে নিজের সেনাবাহিনীর লোকেদের প্রতি তো যথেষ্ট কেয়ারফুল। এবং রোজি তখনই সেই লোকটার বলা যায় হার্ট অপারেশন করে, যার ফলে লোকটি বিপদ থেকে বেরিয়ে আসতে পারে এবং চিকিৎসকও তো সেই দেখে অবাক হয়ে যায় যে সত্যি এরকমভাবে অপারেশন তো আমিও করতে পারতাম না, এবং অ্যালেক্সে তো এই দেখে খুব ইমপ্রেস হয়ে যায়। এবার অপরদিকে আমরা অ্যালেক্সের ভাই রেমিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সে বহু দিন ধরেই একটি সমস্যায় ভুগছিল, তার কাশির সাথে সবসময় রক্ত উঠে আসতো এবং এইভাবেই সে বড্ড দুর্বল হয়ে পড়েছিল। এবার অ্যালেক্স যে বিশেষ হার্বটি চুরি করিয়ে আনলো সেইটার জল তো রেমিকে দেওয়া হয়, কিন্তু তারপরেও রেমির অসুখ কমে না এবং সেটা খাওয়ার পরও সে রক্ত বমি করতে থাকে। এবার অ্যালেক্সের তখনই মনে হয় যে রোজি হয়তো কিছু সাহায্য করতে পারে, কারণ রোজি একটু আগেই লোকটাকে সারিয়ে তুললো এবং সে তখনই রোজির কাছে যায় এবং অ্যালেক্স রোজিকে বলে ওঠে যে আমি আজকে তোমার কাছে এসেছি একটা ডিল করতে। এবার রোজি বুঝতে পারে যে ডিল, এবং রোজি বলে ওঠে যে তুমি জানো যে আমার আসল পরিচয় কী? এবং অ্যালেক্স বলে যে নিশ্চয়ই জানি, তোমার প্রথম পরিচয় হচ্ছে যে তুমি জেনারেল নোয়ার স্ত্রী এবং তোমার দ্বিতীয় পরিচয় হচ্ছে তুমি মার্কুইস চার্লসের স্ত্রী হতে যাচ্ছিলে। আমার ভাই বহুদিন ধরে প্রচণ্ড অসুস্থ, কিছুক্ষণ আগেই দেখেছি যে কত ভালোভাবে তুমি লোকটার চিকিৎসা করলে, তুমি আমার ভাইকে দয়া করে সারিয়ে তুলতে সাহায্য করো। এবার রোজি তো তখনই বলে ওঠে যে নিশ্চয়ই, কিন্তু তার বদলে আমারও কিছু চাই। এবার অ্যালেক্স তখনই বলে ওঠে যে কি চাই, এবং রোজি মনে মনে ভাবে যে আমাকে আমার মেয়েকে বাঁচাতে হবে, যার জন্য আমাকে নিজের শহরে ফিরে যেতে হবে। এবার একা একটা মেয়ে যাতায়াত করবে, ডাকাতের ভয়, অন্যান্য বদমাইশ লোকেদের ভয়, নানা ভয় থেকেই থাকে। তাই জন্য রোজি বলে যে আমাকে তুমি চাঙ্গান প্রদেশে ছেড়ে আসবে, এবং অ্যালেক্স তাতে রাজি হয়ে যায়। এবার রোজি তো খুবই খুশি হয় যে সে তাড়াতাড়ি তার মেয়ে ইয়াও ইয়াওকে দেখতে পাবে, এবং রোজি অ্যালেক্সের ভাইয়ের চিকিৎসা করার জন্য যায়। রোজি সেখানে গিয়েই বুঝতে পারে যে অ্যালেক্সের ভাইয়ের যে রোগটা রয়েছে সেটা টিবি, এবং প্রাচীন যুগে সেটার কোনো চিকিৎসা না থাকলেও মডার্ন যুগে কিন্তু ছিল। রোজি সঙ্গে সঙ্গে একটা রুমাল বার করে অ্যালেক্সের মুখে বেঁধে দেয় এবং সে বলে যে এই রোগটা সংক্রামকও হতে পারে, তাই জন্যই যাতে তোমার কোনো ক্ষতি না হয় এমনটা করছি। এবার অ্যালেক্স তো তখনই বলে ওঠে যে ও, তার মানে তুমি আমার জন্য কেয়ার করো। এবং রোজি তো তখনই বলে যে তুমি নিজের ব্যাপারেই সবসময় বেশি ভাবো, তাই না? এটাও কিন্তু একটা রোগ, তাড়াতাড়ি সারিয়ে ফেলো, তাহলেই তোমার ভালো হবে। এবং অ্যালেক্স তো রোজির এই খোঁটা মার্কা কথাগুলো শুনেও মনে মনে খুশি হচ্ছিল। এবার রোজি তো তখনই রেমির সামনে আসে এবং রেমি তো ততক্ষণে প্রাণের আশা ছেড়েই দিয়েছিল। রেমি বলে ওঠে যে দাদা, আমাকে আর বাঁচানোর চেষ্টা করে কোনো লাভ নেই, আমি বুঝতে পারছি আমি বাঁচবো না, আমি মারা গেলে আমার দেহটা পুড়িয়ে দিও, যাতে এই রোগ অন্য কারোর মধ্যে ছড়িয়ে না পড়ে। কিন্তু রোজি তখনই রেমির পালস পরীক্ষা করে এবং রোজি ভাবে যে আমার মনে আছে প্রাচীনকালের একটা চিকিৎসাবিদ্যার বই আমি পড়েছিলাম, সেখানে এই সমস্ত রোগের মানে প্রাচীনকালে কিভাবে চিকিৎসা হবে সেই বিষয়ে লেখা ছিল, কারণ মডার্ন যুগের ওষুধ তো আর প্রাচীনকালে পাওয়া যেত না, তাই প্রাচীনকালে এইসব রোগের কিভাবে চিকিৎসা করা যাবে, কি পদার্থ দিয়ে, সেই নিয়ে একটা বই রোজি পড়েছিল। এবং রোজি সঙ্গে সঙ্গে কিছু পদার্থের নাম অ্যালেক্সকে লিখে দেয় এবং বলে যে এই জিনিসগুলো আমাকে এনে দাও। এবার সেই পদার্থ দিয়ে বানানো ওষুধ রেমিকে খাওয়ানো হয় এবং রেমি দেখে যে তারপরে কাশি হওয়ার সাথে সাথে মুখ থেকে আর রক্ত তার পড়ছে না।
এবং অ্যালেক্স আর শিরাও তো খুবই অবাক এবং ইমপ্রেসড হয়ে যায় যে সত্যিই রোজি একজন মিরাকেল ডক্টর। রোজি বলে যে পুরোপুরিভাবে রেমি টিবি সারাতে গেলে আমাকে বেশ কিছু ওষুধ বানাতে হবে। তার জন্য তোমরা আমাকে কিছু গ্লাসের বোতল এবং কিছু যে সরঞ্জামগুলো হয় ওষুধ বানানোর সেগুলো এনে দাও। এদিকে রোজির তো মাথায় এটাও ঘুরছিল যে তাড়াতাড়ি রেমিকে সারাতে হবে, তা না হলেই সে তো নিজের মেয়ের কাছে ফিরে যেতে পারছে না। এবং আমরা দেখতে পাই যে রোজির ওষুধ খেয়ে কিছুদিনের মধ্যেই রেমি উঠে দাঁড়ায় এবং সে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছিল। রোজি তাকে বলে যে দুপুরের রোদে তুমি বাইরে থাকতে পারো ঠিকই, কিন্তু বেশিক্ষণ ঘরের গরমের বাইরে থাকা যাবে না, তাহলে কিন্তু টিবির প্রভাব আরও বেড়ে যেতে পারে। এবার এইসব কথা সে যখন বলছিল তখনই হঠাৎ রোজি হোঁচট খেয়ে যায় এবং রেমি তাকে ধরে নেয়। এবং রোজি সেখান থেকে যাওয়ার আগেই ঠিক এই দৃশ্যটাই অ্যালেক্স দেখতে পায় এবং অ্যালেক্স তো মনে মনে ভাবে যে কি রোজি রেমির চিকিৎসা করতে করতে ওর এত কাছে চলে এসেছে। রোজি তো তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এবার রাতের বেলা রোজি অ্যালেক্সের সাথে দেখা করতে আসে এবং সে বলে যে রেমি এখন অনেকটাই স্টেবল হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি আমার প্রদেশের দিকে রওনা দিতে চাই। এবং অ্যালেক্স তো মনে মনে একটু শিওর হয় যে যাক, তার মানে রোজির রেমির প্রতি কোনো দুর্বলতা জন্মায়নি, জন্মালে সে তো এখানেই থাকতে চাইতো। এবং অ্যালেক্স তখনই বলে ওঠে যে তুমি যে এখনই তোমার শহরে ফিরে যেতে চাইছো, তুমি সেখানে কি পরিচয় ফিরে যাবে বলে ভেবেছো? ওখানে তো সকলেই জানে যে তোমার মার্কুইস চার্লসের সাথে বিয়ে হয়ে গেছে, তাহলে আবার সেখানে ফিরে গেলে লোকজন কি ভাববে? তোমাকে আমি একটা অফার দিচ্ছি, তুমি আমার উপপত্নী হিসাবে সেখানে ফিরে চলো। এবং রোজি তাতে রাজি হয়ে যায়। এবার রোজি সেখান থেকে চলে যাওয়ার পরই শিরাও দেখা করতে আসে অ্যালেক্সের সাথে এবং শিরাও বলে ওঠে যে স্যার, আপনি তো বলেছিলেন রোজিকে যে আমরা চাঙ্গান প্রদেশে তাকে ছেড়ে দিয়ে আসব, কিন্তু আপনি তো মাঝপথে অন্য একটা জায়গায় যাওয়ার কথা বলছেন, এটা কি ঠিক হবে? যতই হোক রোজি রেমিকে একদমই সারিয়ে দিয়েছে, সুতরাং আমাদের উচিত তার কথাটা রাখা। এবং অ্যালেক্স তো বলে যে এখনই রোজিকে চাঙ্গান প্রদেশে নিয়ে যাওয়া ঠিক হবে না, কারণ রোজির পরিচয় নিয়ে সেখানে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে, তাই সব কিছু শান্ত হওয়ার পরেই আমরা ওকে ওখানে নিয়ে যাব। এবার পরের দিন তারা যাত্রা শুরু করে এবং রোজি তো যাত্রা পথ দেখে বুঝতে পারে যে অ্যালেক্স তাকে ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে না এবং রোজি বুঝতে পারে যে অ্যালেক্স তার কথা রাখেনি। এবার রোজি তো তখনই ঠিক করে যে তাহলে আমি এখান থেকে পালাবো, মানে এখনই রাতের বেলা সরাইখানায় রেস্ট নেওয়ার জন্য সকলেই তো থামবে, সুতরাং সেখান থেকেই আমি পালাবো এবং আমি আমার মেয়ের কাছে ফিরে যাব। এবার আমরা দেখতে পাই যে রাতের বেলা বসে বসে রোজি একটা স্মোক বম্ব তৈরি করে, যেই ধোঁয়া দিয়ে সে অ্যালেক্স এবং বাকিদের অজ্ঞান করে দেবে এবং এখান থেকে পালাবে, এটাই সে প্ল্যান করেছিল। এবং রাতের বেলা রোজি সেই ধোঁয়া অ্যালেক্স এবং শিরাও যে ঘরে ছিল সেখানে ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই অ্যালেক্স আর শিরাও দুজনেই তো অজ্ঞান হয়ে যায় এবং রোজি সেই সুযোগে পালায়। এবার কিছুক্ষণ পর অ্যালেক্স আর শিরাও যখন ওঠে তারা দেখে যে রোজি পালিয়েছে এবং তারা বুঝতে পারে যে রোজি তার মানে ওই স্মোক বমটা তৈরি করেছিল। ওদিকে রোজি তো আবারও পালাতে পালাতে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই মার্কুইস চার্লসের দুটি লোক রোজিকে ধরে ফেলে। মানে এতদিনে তো মার্কুইস চার্লসও বুঝে গেছিল যে এটা তার আসল বউ নয় এবং তাই জন্যই সে তো তার লোকদের পাঠিয়ে দিয়েছিল রোজিকে খুঁজে আনার জন্য এবং সেই লোকরাই রোজিকে খুঁজে পেয়ে গেছিল। এবার তারা তো সঙ্গে সঙ্গে ও তাদের দলের অন্য লোকদের খবর দিয়ে দেয়, মানে বাজি ফাটিয়ে সংকেত দিয়ে দেয় যে তারা রোজিকে খুঁজে পেয়ে গেছে। এবার একজন লোককে তো রোজি তার সেই চুলের কাঁটা দিয়ে অজ্ঞান করে দিতে পারে, কিন্তু অপর লোকটি তো তখনই রোজির ঘাড়ে মেরে তাকে অজ্ঞান করে দেয়। এবার লোকটি তো তখনই ভাবে যে মেয়েটাকে দেখতে সত্যিই খুব সুন্দর আছে, একে মার্কুইসের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার আগে একটু আমিই মজা করে নিই, এবং সে রোজির জামা সরাতে যাচ্ছিল, কিন্তু তখনই অ্যালেক্স সেখানে হাজির হয় এবং অ্যালেক্স লোকটিকে হত্যা করে। এবার সেই লোকটির কাছে যে শিলমোহর ছিল সেটা দেখে তো অ্যালেক্সরা বুঝে যায় যে এটা মার্কুইজেরই লোক ছিল এবং তারা তাড়াতাড়ি রোজিকে নিয়ে আবারও সরাইখানায় ফিরে আসে। এবং অ্যালেক্স তো রোজিকে ধরে বলে যে তুমি বারবার আমার সাথে এইভাবে খেলা খেলছো, তুমি কি আমার থেকে পালাতে চাও? এবং রোজি তো বুঝতে পারে যে তার বিপদ হতে পারে। রোজি বলে যে আমি তোমাকে এই স্মোক বম্বের রেসিপিটা দেব, কিন্তু তার বদলে তুমি আমাকে চাঙ্গান প্রদেশে নিয়ে যাবে, আমার কোনো ক্ষতি করবে না। এবং অ্যালেক্স তাতে রাজি হয়ে যায়। এবার রোজি তো তখনই তার সেই স্মোক বম্বের রেসিপি অ্যালেক্সকে দিয়ে দেয় এবং অ্যালেক্স তো সেটা দেখে মুচকি মুচকি হাসতে থাকে। এবার রোজি তো বলে ওঠে যে হাসির কি হয়েছে এর মধ্যে? এবং অ্যালেক্স বলে যে তুমি একজন সাধারণ ব্যক্তি তাই না, এবং একজন কমনার হয়ে এরকম একটা বিশেষ জিনিস তুমি মহারাজের
সমাজের থেকে লুকিয়েছো। তুমি জানো তো যে এটা রাজদ্রোহ। এবং এই বলে সে তো রোজির সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল, যে তুমি কি আমাকে এতটাই বিশ্বাসযোগ্য ভাবো এবং তাই জন্যই আমাকে বারবার ধোঁকা দাও, না হলে তুমি বারবার আমার থেকে পালাও কেন? এবং রোজি তো তখনই বলে ওঠে যে তুমি আবার আমাকে জোর করছো, দেহটা তো তুমি খুব সহজেই পেয়ে যেতে পারো, কিন্তু মনটা? এবং অ্যালেক্স তো এই কথা শুনে তাকে ছেড়ে দেয়, যে না, আমি তোমার উপর কোনো জোর করতে চাই না, আমি চাই যে তুমি নিজে থেকে আমার কাছে এসো। এবং অ্যালেক্স তো মনে মনে ভাবে যে ঠিক আছে। পরের দিন রোজিকে নিয়ে সে সত্যিই তার আসল যে জায়গা ছিল মানে চাঙ্গান প্রদেশে পৌঁছে দেবে। এবার পরের দিন আবারও তারা তাদের জার্নি শুরু করে, কিন্তু হঠাৎই রাস্তার মাঝখানে তাদের যে ঘোড়াগুলি ছিল তাদের মুখ থেকে ফেনা উঠতে থাকে। এবার শিরাও তো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে, এবং রোজি বুঝতে পারে যে এটা ঘোড়াদের হচ্ছে লবণের অভাবে। এবং রোজি তখনই সেই পাশের জঙ্গল থেকে একটা বিশেষ ধরনের ফল জোগাড় করে, যেই ফল থেকে সে লবণ তৈরি করে, এবং সেই লবণ দিয়ে মানে ঘোড়াগুলিকে খাওয়ানোর পর তারা সুস্থ হয়ে ওঠে। আসলে মানুষ হোক বা অ্যানিমাল, প্রত্যেকেরই তো একটা নির্দিষ্ট পরিমাণ লবণ দরকার, তাই জন্যই ঘোড়াদের এই অসুখটা হচ্ছিল। এবং প্রাচীনকালে লবণ বা একদম পিউরিফায়েড হোয়াইট সল্ট কিন্তু খুবই রেয়ার একটা জিনিস ছিল। যাই হোক, এবার তারা তো তাদের যাত্রা আবারও শুরু করে, এবং আমরা দেখতে পাই যে অ্যালেক্সের হাতেই একটা ছুরি ছিল। সম্ভবত অ্যালেক্স সেটা নিজেদের আত্মরক্ষার জন্যই হাতে নিয়ে বসেছিল, কিন্তু রোজি ভাবে যে অ্যালেক্স হয়তো তাকেই অ্যাটাক করতে যাবে, এবং সে তো তখনই তার মাথার চুলের কাটা বার করে অ্যালেক্সকে অ্যাটাক করে, এবং অ্যালেক্স বিনা বাধায় সেই অ্যাটাকটা সহ্য করে। এবং রোজি বুঝতে পারে যে অ্যালেক্স তার কোনো ক্ষতি করতে চাইছিল না। অ্যালেক্স বলে যে আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ, আমি মানছি যে আমি আগের বার আমার প্রমিস ভেঙেছি, কিন্তু তারপরেও তুমি আজ আমার ঘোড়াদের যেইভাবে সাহায্য করলে, এটা থেকেই বোঝা যায় যে তুমি একটু অন্যরকম, সবার মতো না। তাই এবার আমি আমার প্রমিস আর ভাঙবো না। কিন্তু তুমি আমাকে বলো তো যে তুমি এত কেন চাঙ্গান প্রদেশে যেতে চাইছো? এবং রোজি তো তখনই সত্যি কথাটা বলে যে সে তার মেয়েকে খোঁজার জন্যই সেখানে যেতে চাইছে। কিন্তু তখনই বাইরে থেকে একজনের আওয়াজ আসে, এবং সে বলে ওঠে যে অ্যালেক্স, আমার বউকে এক্ষুনি আমার কাছে ফিরিয়ে দাও। আমরা দেখতে পাই যে মার্কুইস চার্লস তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছিল। এবার অ্যালেক্স তো গাড়ি থেকে নেমে আসে, এবং সে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি আমার গাড়ি আটকালে কেন? এবং মার্কুইস চার্লস তখনই বলে ওঠে যে কি করব, আসলে এই নর্তকীটা একটু বেশি চালাকি করে ফেলেছিল। মানে সে যে নর্তকীটা রোজির জায়গায় তার বউ সেজেছিল তাকে দেখায়, সেই মেয়েটি আসলে সব সত্যি কথা বাধ্য হয়ে মার্কুইসকে বলে দিয়েছিল, এবং তাই জন্যই চার্লস জানতে পেরে গেছিল আসল ব্যাপারটা কি হয়েছে। চার্লস বলে ওঠে যে শুনলাম রাজকুমার, আপনার সাথেই নাকি আমার স্ত্রী রয়েছে, আশা করব আপনি তাকে আমার কাছে ফিরিয়ে দেবেন। এবং সে তো নর্তকীটিকে বলে যে যাও, এখনই রাজকুমারের কাছে গিয়ে ক্ষমা চাও, তোমার সাহস হয় কি করে এত বড় ভুল করার? এবং অ্যালেক্স তো তখনই সেই নর্তকীটিকে হত্যা করে। এবার চার্লস তো চেঁচাতে থাকে যে আপনি এরকম কেন করলেন, আপনার বিহেভিয়ার দেখে তো মনে হচ্ছে যে আপনি মহারাজের বিরুদ্ধেও রেবেল করতে যান, আপনার কি উদ্দেশ্য? আমার স্ত্রীকে তাড়াতাড়ি ফিরিয়ে দিন, আপনিই আমার স্ত্রীকে অপহরণ করেছেন। এবার অ্যালেক্স তো তখনই বলে ওঠে যে অপহরণ? তুমি কোনো প্রমাণ ছাড়াই আমাকে অপহরণের মতো এরম একটা মিথ্যে অপবাদ দিচ্ছ, তুমি বলো এর জন্য কি তোমার শাস্তি হওয়া দরকার নেই? এবার চার্লস তো তখনই ভয় পেয়ে সেখান থেকে আপাততভাবে চলে যায়, যে আমি তোমাকে পরে দেখে নেব। এবং অ্যালেক্স তো গাড়িতে রোজির কাছে ফিরে যায়, এবং সে রোজিকে বলে যে আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। অপরদিকে আমরা চার্লসকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে তার লোকেরা অ্যালেক্সের ক্যাম্প থেকে সেই যে নুন বানানো হয়েছিল সেই নুনের একটা পুঁটুলি পেয়েছিল। এবং তখনকার দিনে এই ধরনের কাজ মানে নুন বানানো বা এই ধরনের কাজগুলো কিন্তু মহারাজের বিরুদ্ধে করা কাজ বলে গণ্য করা হতো। এবং মার্কুইস চার্লস তো তখনই বলে ওঠে যে এখনই আমার সেনাবাহিনীকে একত্রিত করো। অ্যালেক্স মহারাজের পারমিশন ছাড়া রিফাইন্ড সল্ট বানিয়েছে, নিশ্চয়ই ও মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ করবে। এই রাজদ্রোহীকে আজকেই আমি খতম করব। এবার অ্যালেক্স বিদ্রোহ করুক না করুক, তাকে যদি এরকম একটা দোষী করা যায় তাহলে তো তাকে শাস্তি দেওয়া খুব সহজ হয়ে যাবে। তাই জন্যই মার্কুইস চার্লস এমনটা করছিল। এবার অপরদিকে আমরা অ্যালেক্স এবং শিরাওকে দেখতে পাই। শিরাও তো এই খবরটা অ্যালেক্সকে দেয় যে তারা যে নুনটা বানিয়েছিল সেটার একটা পুঁটলি মার্কুইস চার্লস পেয়ে গেছে।
এবং অ্যালেক্স তো তখনই শিরাওকে বলে যে আজকে রাতের বেলা চোখ কান খোলা রাখবে, আর রোজির ওপর পাহারাদারির ব্যবস্থা একটু বেশি বাড়িয়ে দাও, ওর ওপর হামলা হতে পারে। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সত্যি সত্যি তাদের ওপর হামলা হয় এবং একটা তীর তো বলতে গেলে রোজির একদম কানের পাশ দিয়ে চলে যায়। রোজি তো তখনই আবারও তার চুলের কাঁটা নিয়ে হামলা করতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে সেখানে অ্যালেক্স চলে আসে। অ্যালেক্স বলে যে রোজি ভয় পেও না, এটা আমি যতক্ষণ না তোমাকে ডাকছি তুমি কিন্তু ঘর থেকে বেরোবে না। ততক্ষণে তো ঘরের বাইরে চার্লস চলে এসেছিল এবং চার্লস তো চেঁচামেচি করছিল যে তুমি এক্ষুনি আমার স্ত্রীকে ফিরিয়ে দাও, না হলে কিন্তু রাজদ্রোহী বলে আমি তোমাকে মহারাজের কাছে নিয়ে যাব। এবং অ্যালেক্স তো তখনই ঘর থেকে বেরিয়ে আসে। মার্কুইস চার্লস বলে ওঠে যে দেখো, তুমি যদি আমার কথা শুনে আমার স্ত্রীকে ফিরিয়ে দাও তাহলে তোমার ডেড বডিটা অন্তত আমি আস্ত রাখবো। এবং অ্যালেক্স তো তখনই বলে ওঠে যে তাই নাকি, দেখা যাক আমার তরোয়াল তাদের সম্মতি জানায় কিনা। এবং চার্লসের লোকজনের সাথে তখনই অ্যালেক্সের লোকজনের মারামারি শুরু হয়ে যায়। এবার অ্যালেক্স তো চার্লসের সকল সেনাবাহিনীকেই হত্যা করে এবং চার্লস তো কোনো রকমে ক্ষতবিক্ষত অবস্থায় সেখান থেকে পালায়। এবং তখনই ঘর থেকে রোজি ছুটতে ছুটতে বেরিয়ে আসে এবং অ্যালেক্স তো তাকে তখনই কোলে তুলে নেয় যে তুমি কেন বেরিয়ে এলে। এবং রোজি বলে ওঠে যে মার্কুইস চার্লস তোমার পিছনে লেগেছে আমার জন্য, তাই না? আসলে রোজিও তো ঘরের ভিতর বসে বসে টেনশন করছিল এবং তাই জন্যই সে বেরিয়ে এসেছিল থাকতে না পেরে। এবং বেরিয়ে আসতে গিয়েই রোজির পা মচকে গেছিল। এবার অ্যালেক্স তো রোজির পায়ে ওষুধ লাগাতে লাগাতে বলে যে আমি তোমার থেকে সত্যি কথাটা লুকাবো না। আসলে আমি তখন চাংহানের বদলে জাংহু প্রদেশে যাচ্ছিলাম, কারণ আমি সত্যি আমার সেনাবাহিনী জড়ো করছি, মানে একত্রিত করছি। আমি মহারাজের বিরুদ্ধে সত্যি দেশদ্রোহ করতে চাই, আমি রাজদ্রোহ করতে চাই এবং নিজে মহারাজ হতে চাই। এবার রোজি তো তখনই বলে ওঠে যে কিন্তু এটা তো অন্যায় হবে, তুমি এরকম কেন করবে? এবং অ্যালেক্স বলে ওঠে যে যেখানে চারিদিকে খুন জখম লেগেই আছে, যে রাজ্যের ডাকাতরাই সর্বদা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে সাধারণ মানুষরা দুদণ্ড শান্তিতে থাকতে পারে না, রাতের বেলা নিশ্চিন্তে চলাফেরা করতে পারে না, সেখানে কি সত্যিই সেই রাজার দরকার রয়েছে? সেখানে আমার মতো একজন বিদ্রোহেরই প্রয়োজন। এবং রোজি বুঝতে পারে যে অ্যালেক্স কোনো কজ ছাড়া এমনটা করছে তা না। এবার রোজি তো বলে ওঠে যে তুমি যে আমাকে সব সত্যি কথা বলে দিলে, তোমার কি একটুও ভয় লাগছে না যে এই কথাগুলো আমি অন্য কাউকে বলে দেব? এবং অ্যালেক্স তো তখনই বলে যে না, আমার সেই ভয় লাগছে না। তোমার কি 10 বছর আগের সেই রাতটার কথা মনে নেই? এবার রোজি তো বলে ওঠে যে 10 বছর আগের রাত। এবং অ্যালেক্স বলে যে সেই রাতে তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে। এবার রোজি তখনই বুঝতে পারে যে আচ্ছা, তার মানে সেই প্রাণ বাঁচানোর জন্যই অ্যালেক্স রোজিকে পছন্দ করে। তার মানে অ্যালেক্স আসলে আসল রোজিকে, মানে কিন্তু সেই প্রাচীনকালের রোজিকেই পছন্দ করে। এবং অ্যালেক্স তো তখনই বলে ওঠে যে তুমি কিন্তু এটা ভেবো না যে সেই রাতে তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে বলেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। তারপরেও এমন অনেক ঘটনা আছে। তুমি যখন আমার সেই সেনার প্রাণ বাঁচালে আমি দেখেছি তোমার মধ্যে কতটা কেয়ার ছিল। একটা ছেলে হয়ে আমিও হয়তো ওই দৃশ্য দেখলে নাক কুঁচকে নিতাম, কিন্তু তুমি কখনোই তেমনটা করনি। এমনকি তুমি আমার ভাইয়ের প্রাণও বাঁচালে। সত্যি তোমার মতো মেয়ে আমি আগে দেখিনি। এবং সে বলে ওঠে যে সত্যিই আগেই আমি হয়তো ন্যারো মাইন্ডেড ছিলাম, তাই জন্যই আমি হয়তো অনেক মহিলাকে ছোট করেছি, কিন্তু তোমাকে দেখে আমার সেই ধারণা বদলে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার সকল চিন্তা এখন তোমাকে নিয়েই ঘোরে। এবং এই বলে অ্যালেক্স তো রোজিকে কিস করে এবং রোজিও আর এইবার অ্যালেক্সকে আটকায় না, কারণ তারও মনে পড়ে যে অ্যালেক্স কতবার তার প্রাণ বাঁচিয়েছে এবং অ্যালেক্সের জন্যই সে এতক্ষণ এই প্রাচীনকালে এরকম একটা বাজে নির্দয় দুনিয়াতে এসেও হয়তো সেফ রয়েছে। এবার আমরা দেখতে পাই যে পরদিন তারা সত্যি সত্যি চাংহান প্রদেশে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছাতে পৌঁছাতে রোজি তো ঘুমিয়ে গেছিল। এবং তখনই শিরাও বলে ওঠে যে রাজকুমার, শুনেছি রোজির যে আগের বর ছিল, মানে নোয়া, সেই জেনারেল নাকি ফিরে এসেছে। এবার এই কথা শুনিয়ে অ্যালেক্সের তো মনে একটু ইনসিকিউরিটি আসে যে রোজির প্রথম বর ফিরে এসেছে, মানে সে তো নাকি যুদ্ধে মারা গেছিল, তাহলে সে ফিরে এলো কি করে? তার মানে সে বেঁচে আছে। তাই এই পুরনো বরকে ফিরে পেয়ে রোজি আবার আমাকে ভুলে যাবে না তো? এবং অ্যালেক্স বলে যে সেটাও রোজি যেন কোনোভাবেই এই খবর জানতে না পারে।
কিন্তু ভাগ্যের তো অন্যরকম প্ল্যান ছিল। এবার রোজি তো ঘুম থেকে উঠে জানলা দিয়ে এদিক ওদিক দেখছিল, কারণ সে তার জায়গায় ফিরে এসেছে। এবং তখনই সে বাইরে দেখতে পায় নোয়াকে, এবং নোয়াকে দেখে সে একদমই চমকে যায়, কারণ এই নোয়াকেও তার মডার্ন যুগের স্বামী নোয়ার মতো দেখতে ছিল। এমনকি তাদের নামটাও একদম সেম টু সেম ছিল। রোজি তো মনে মনে ভাবে যে তাহলে কি আমার স্বামীরও পুনর্জন্ম হয়েছে নাকি অন্য কিছু, সেটা তার সাথে কথা না বললে সে তো বুঝতে পারবে না। এবং রোজি অ্যালেক্সকে বলে ওঠে যে অ্যালেক্স, আমাকে একবার হলেও ওর সাথে দেখা করতে হবে, আমার ওর সাথে কিছু কথা বলার রয়েছে। এবং অ্যালেক্স তো তখনই বলে ওঠে যে আর কি পরিচয়ে তুমি ওর সাথে দেখা করবে, তুমি কি ইয়াও ইয়াওকে বাঁচাতে চাও না? এবং এই বলে অ্যালেক্স তো রোজিকে সেখান থেকে নিয়ে চলে আসে। কিন্তু তারা যখন ঘোড়াগাড়ি করে যাচ্ছিল তখনই পাশ থেকে তো নোয়া যাচ্ছিল, এবং নোয়া এক ঝলকের জন্য রোজিকে দেখতে পায়, এবং সে রোজির গলার ওই লাল তিলটা লক্ষ্য করে। এবার আমরা দেখতে পাই যে অ্যালেক্স আর রোজি অ্যালেক্সের বাড়িতে চলে এসেছিল, এবং অ্যালেক্স সেখানে রোজিকে বলে যে আর 3 দিন পর রাজমাতার জন্মদিন, সুতরাং নিশ্চয়ই ইয়াও ইয়াওকে সেখানে নিয়ে আসা হবে। আমি তখন তোমার সাথে ইয়াও ইয়াওয়ের দেখা করার বন্দোবস্ত করে দেব। এবার অ্যালেক্স তো লক্ষ্য করে যে রোজি একদমই বেখেয়ালে রয়েছে, মানে তার কথা যেন মন দিয়ে শুনছেই না। এবং অ্যালেক্স তো মনে মনে ভাবছিল যে নিশ্চয়ই নোয়াকে দেখার পর থেকেই রোজির এমন রিয়াকশনটা হচ্ছে, তাহলে কি সে তার ওই পুরনো বরকে এতটাই ভালোবাসে? এবং সে তো বলে ওঠে যে রোজি, তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে ছাড়া আর কারোর কথা ভাববে না, তাহলে তুমি কেন নোয়াকে নিয়ে ভাবছো? এবার রোজি তখনই বলে যে আমি তোমাকে সেটা বলতে পারবো না। আসলে রোজি তো জানতে চাইছিল যে এটাই তার মডার্ন যুগের সেই স্বামী কিনা। অপরদিকে নোয়াও ততক্ষণে তাদেরকে ফলো করতে করতে অ্যালেক্সের প্রাসাদে চলে এসেছিল, এবং তখনই তো আমরা দেখতে পাই অ্যালেক্স রোজিকে কিস করে, যেহেতু অ্যালেক্স প্রমাণ করতে চাইছিল যে অ্যালেক্সই রোজির জীবনের একমাত্র পুরুষ। এবং এরকমই মুহূর্তে নোয়া সেখানে ঢুকে আসে। এবার রোজি তো সঙ্গে সঙ্গে নিজের মুখটা লুকিয়ে নেয়, এবং নোয়া তো মনে মনে ভাবে যে এই মহিলাটা কে, এই মহিলাটাকে দেখতে পুরোই আমার স্ত্রীর মতো, কিন্তু আমি জানি রোজি আমাকে কতটা ভালোবাসে, তাই সে কখনোই অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হবে না। এবং অ্যালেক্স তো তখনই তাকে বলে ওঠে যে কি ব্যাপার, তুমি দেখছি আমার স্ত্রীর ওপর একটু বেশিই নজর দিচ্ছ, কি ব্যাপার নোয়া? এবার নোয়া তো তখনই অ্যালেক্সের কাছে ক্ষমা চায়, এবং বলে যে আসলে ওনাকে দেখতে অন্য একজনের মতো, তাই জন্যই আমি আর কি ওনার দিকে তাকিয়েছিলাম। এবার রোজি তো তখন নোয়ার দিকে মুখটা পিছন করে দাঁড়িয়েছিল, ইচ্ছা করেই মুখটা লুকিয়ে দাঁড়িয়েছিল যাতে নোয়া তাকে দেখতে না পায়। এবং নোয়া তো তখনই সেখান থেকে চলে যাচ্ছিল, কারণ নোয়া বুঝতে পারে যে হয়তো সে ভুল কাউকে দেখেছে, এবং নোয়ার পিছু পিছু তখনই রোজি যেতে চায়। কিন্তু অ্যালেক্স তো তাকে থামিয়ে দেয় যে কি ব্যাপার, তুমি কেন ওর পিছন পিছন যাচ্ছ, তুমি কি ওকে ভুলতে পারছো না? এবার রোজি তো বলে ওঠে যে না, আমি ওকে এইভাবে যেতে দিতে পারি না, এবং সে নোয়ার পিছন পিছন বেরিয়ে আসে। এবার আমরা দেখতে পাই যে রোজি বেরোনোর সময় মুখে একটা ভেল লাগিয়ে নিয়েছিল। আসলে রোজি খালি এটাই শিওর হতে চাইছিল যে এটাই তার মডার্ন যুগের স্বামী কিনা। কিন্তু তখনই আমরা দেখতে পাই একটি মহিলা নোয়ার পাশে আসে, এবং সেই মহিলাটি ছিল নোয়ার এখনকার স্ত্রী ভেনি, এবং সে এখন প্রেগনেন্ট ছিল। আসলে নোয়া যুদ্ধক্ষেত্রে গিয়ে এইরকম একটা সম্পর্ক তৈরি করে ফেলেছিল, তাই সে সবার সামনে মৃত হওয়ার নাটক করে, এবং তার স্ত্রী যখন প্রেগনেন্ট হয় তখন সে আবারও জীবিত হয়ে এখানে ফিরে আসে। মানে রোজি বুঝতে পারে যে এই নোয়া আসলেই তার স্বামী নোয়া নয়, কারণ তাহলে তো সে এমনটা করতো না। এমনকি তার প্রাচীনকালের স্বামীও একজন ঠকবাজ এবং দুশ্চরিত্র, তাই জন্যই সে এমন করে রোজিকে প্রতারণা করেছে। তাই রোজির মনে নোয়াকে নিয়ে আর কোনো ধরনের ক্ষোভ বা কোনো ধরনের দুঃখ থাকে না, কারণ নোয়ার সাথে কোনো অন্যায় হয়নি, বরং নোয়াই রোজির সাথে অন্যায় করতে গেছিল। এবার রোজি তো তখনই নোয়ার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে ফিরে যাচ্ছিল, এবং তখনই নোয়া রোজির হাতেই একটা ব্রেসলেট দেখতে পায়। নোয়া বলে ওঠে যে সত্যি করে বলো তুমি কে, তুমি রোজি তাই না? তাই জন্যই তোমার হাতে এই ব্রেসলেটটা রয়েছে, আমি আমার স্ত্রীকে এটা বানিয়ে দিয়েছিলাম। এবং রোজি তখনই বলে ওঠে যে তোমার কিছু ভুল হচ্ছে, আসলে এটা আমি একটা দোকান থেকে কিনেছিলাম, হয়তো তোমার স্ত্রী কোনোভাবে সেটা ওখানে বিক্রি করে দিয়েছিল। এবং বলে রোজি তো সেখান থেকে চলে যায়। কিন্তু নোয়ার মনের সন্দেহ এখনো মিটছিল না, কারণ সে গলায় ওই লাল তিলটা দেখেছিল, এবং নোয়া মনে মনে ভাবছিল যে কোনো একটা সুযোগে আমাকে মেয়েটার মুখটা দেখতে হবে। এবার রোজি তো আবারও অ্যালেক্সের বাড়িতে ফিরে আসে, এবং রোজি ভাবছিল যে নোয়ার তো এটা পুনর্জন্ম নয়, তাহলে কি ইয়াও ইয়াওয়েরও পুনর্জন্ম নয়? এই ইয়াও ইয়াও কি তাহলে তার মেয়ে নয়?
এবং সে মনে মনে ভাবে যে অ্যালেক্সের সাথে তার ভুল বোঝাবুঝিটা তার মিটিয়ে নেওয়া উচিত। কিন্তু অ্যালেক্স তো তখনও তার উপর রেগেছিল এবং অ্যালেক্স তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এবং রোজি ঠিক করে যে তাকে কোনোভাবে ইয়াও ইয়াওয়ের সাথে দেখা করতে হবে। তাকে এটা বুঝতে হবে যে ইয়াও ইয়াও মানে এই ইয়াও ইয়াওটা তারই মেয়ের পুনর্জন্ম কিনা। এবার রোজি ইয়াও ইয়াওকে ফলো করে এবং আমরা দেখতে পাই যে একটি বাজার এরিয়ায় ইয়াও ইয়াও সেই ভেনি নামক মহিলার সাথে ছিল, মানে কিনা যে এখন নোয়ার সন্তানের মা হতে চলেছে সেই মহিলার সাথে ছিল। এবার সেই মহিলা তো ইয়াও ইয়াওয়ের মাথায় হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং ইয়াও ইয়াও তখনই তার হাত সরিয়ে দিয়ে বলে যে আমার মাথায় একদম হাত দেবে না, এরকম করে হাত দিলে আমি আর লম্বা হতে পারবো না। এবং তখনই রোজির মনে পড়ে যায় যে এরকম কথা তো তার ইয়াও ইয়াওই বলতো, তাহলে কি এটা তারই মেয়ে? এবং সে তো আবারও ইয়াও ইয়াওদের ফলো করছিল। কিন্তু তখনই সেখানে আবারও নোয়া চলে আসে এবং সে বলে ওঠে যে আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি ইয়াও ইয়াওকে ফলো করছো, সত্যি করে বলো তুমি কে? তুমি রোজি না হলে ইয়াও ইয়াওকে কেনই বা ফলো করবে? এবার রোজি তো বলে ওঠে যে না, আমি তোমার স্ত্রী নই। এবং নোয়া তখনই বলে যে তাই কি? তাহলে তোমার গলায় এই লাল তিলটা কি করে এলো? এবং এই বলে সে তো রোজির ভেলটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ততক্ষণে সেখানে অ্যালেক্স চলে আসে। অ্যালেক্স বলে ওঠে যে কি ব্যাপার, আমি দেখছি যে তুমি আমার পত্নীর প্রতি একটু বেশি ইন্টারেস্টেড, বারবার তুমি তার মুখ দেখার চেষ্টা করছো। এবার নোয়া তো তখনই বলে যে তার কারণ আমার মনে হয় এটা আমার স্ত্রী, তা না হলে তাদের তিলটা কি করে এক হবে? এবার অ্যালেক্স তো বলে যে এত বড় পৃথিবীতে এত মানুষ, কোনো কোনো মানুষের তো মুখও দেখতে একরকম হয়, তাহলে সেখানে কি একটা তিল একরকম হতে পারে না? এবার নোয়া তো তখনও অ্যালেক্সের সাথে তর্ক করছিল যে আমার সন্দেহ হচ্ছে যে তুমি আমার স্ত্রীকে মানে কিডন্যাপ করেছো বা অপহরণ করেছো। এবং অ্যালেক্স তখনই বলে ওঠে যে তাই, তুমি কোনো রকমের প্রমাণ ছাড়াই আমাকে এরকমভাবে দোষারোপ করছো, তুমি কি আমার মিলিটারি নিয়মের ব্যাপারে জানো না? এবার নোয়ার তো এই সব কথা শুনে সত্যিই সন্দেহ হয় যে হতে পারে এটা রোজি নয়। এবং রোজি তখনই অ্যালেক্সের হাত জড়িয়ে ধরে যে না, আমি তোমার স্ত্রী নই, আসলে আমি একজন নর্তকী। রাজকুমার অ্যালেক্স আমার প্রতি দয়া দেখিয়ে আমাকে এই সম্মান দিয়েছে, তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই, বরং তোমার নিজের যে স্ত্রী রয়েছে তুমি তাকে নিয়েই থাকো, একসাথে দুজনকে তুমি কেনই বা পেতে চাও? এবং নোয়া তো তখনই অ্যালেক্সের কাছে ক্ষমা চেয়ে বলে যে সত্যিই তো আমারই ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আপনি যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। অ্যালেক্স বলে যে শাস্তি, তাহলে কালকে আমার সেনা ব্যারাকে গিয়ে 20 চাবুকের বাড়ি খেয়ে এসো। এবার এই শুনে নোয়া তো একটুখানি চমকে যায় যে সে যেচে পড়ে শাস্তি নিয়ে ফেললো। এবং সে তো তখনই তার মেয়ে এবং সেই ভেনি নামক মহিলাকে ডাকে যে তোমরা তাড়াতাড়ি এখানে এসো, বাড়ি চলো। এবার তখনই ইয়াও ইয়াও বলে ওঠে যে তুমি আমার বাবা না, তুমি যদি আমার নিজের বাবা হতে তাহলে তুমি আমার জন্য স্টেপ মাদার খুঁজতে না, আর স্টেপ মাদার কিসে, তোমাদের তো এখনো বিয়েও হয়নি। এবং এই টকস টকস কথা শুনে রোজি পরিষ্কারই বুঝতে পারে যে এটা তারই মেয়ে ইয়াও ইয়াও। এবং রোজি তো তখনই ইয়াও ইয়াওয়ের দিকে হাত বাড়িয়ে দেয় যে ইয়াও ইয়াও আন্টির কাছে এসো। এবং ইয়াও ইয়াও তো তার মায়ের গলা চিনতে পারে এবং তার মায়ের ছোঁয়াও চিনতে পারে। এবং রোজিও স্পষ্ট বুঝতে পারে যে এটাই তার মডার্ন যুগের সেই মেয়ে যাকে কিনা সে হারিয়ে ফেলেছিল, কিন্তু প্রাচীন যুগে এসে তার সাথে তার দেখা হয়ে গেল। এবার এই মেয়েকে কোনোভাবে তাকে তো নিজের কাছে নিয়ে আসতে হবে, তাকে উদ্ধার করতে হবে। এবার ইয়াও ইয়াও যেহেতু টকস টকস কথা বলছিল, তার বাবা বলে ওঠে যে ওর কথায় তোমরা কিছু মনে করো না, আসলে কিছুদিন আগে ও কুয়োতে পড়ে গেছিল, তারপরে মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে। এবার এই কথা শুনে রোজির তো আরও খারাপ লাগে এবং সে তো বাড়িতে এসে খুবই মন খারাপ করেছিল যে না জানি ওরা ইয়াওকে কিভাবে ট্রিট করে, না হলে একটা মেয়ে কিভাবে কুয়োয় পড়ে যেতে পারে, এটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত সেটার ব্যাপারেও তো কোনো গ্যারান্টি নেই। এবং তার কান্না দেখে অবভিয়াসলি অ্যালেক্স তো গলে যায় এবং অ্যালেক্স বলে যে তুমি কোনো চিন্তা করো না, 3 দিন পর যেদিন রাজমাতার জন্মদিন সেদিন আমি তোমার সাথে ইয়াও ইয়াওয়ের পালানোর ব্যবস্থা করে দেব। এবং রোজি তো তখনই মনে মনে ভাবে যে অ্যালেক্স তাকে কতবার বাঁচিয়েছে, অ্যালেক্স কতভাবে তাকে সাহায্য করেছে, এমনকি তার মেয়ের সাথে দেখা করাতেও অ্যালেক্স কিন্তু দ্বিধাবোধ করছে না, যদিও অ্যালেক্স এটা না চাইলে নাই করতে পারতো, কারণ যতই হোক ইয়াও ইয়াও তো অ্যালেক্সের সন্তান নয়। এবং এই ভেবে রোজি তো তখনই অ্যালেক্সকে জড়িয়ে ধরে এবং সে বলে যে অ্যালেক্স, আমিও সত্যি তোমাকে ভালোবাসি। এবার অ্যালেক্স তো বলে ওঠে যে কি বললে, আর একবার বলো। এবং রোজি বলে যে যা বললাম সেটাই, আমি তোমাকে ভালোবাসি।
3 দিন পর তুমি যে রাজদ্রোহের প্ল্যান করছো সেটা থেকে তোমায় কিন্তু সেফলি ফিরে আসতে হবে আমার আর ইয়াওর কাছে। এবং অ্যালেক্স তখনই খুশিতে রোজিকে কিস করে, কিন্তু তাদের কিসের মাঝখানে আবারও চলে আসে অন্য একজন, এবং এইবার তাদের কিস ডিস্টার্ব করতে এসেছিল রাজকুমারী এমিলি। এবার রাজকুমারী এমিলির সাথে বহুদিন আগে থেকে অ্যালেক্সের বিয়ের কথা ঠিক হয়েছিল, তাই অ্যালেক্স একজন উপপত্নী এনেছে এটা তো তার সহ্য হয় না, এবং সে তো এসে চেঁচামেচি করতে থাকে যে অ্যালেক্স, তোমার সাথে আমার কবে থেকে বিয়ের কথা ঠিক হয়ে রয়েছে, আমার বাবা তোমার পরিবারও তাতে রাজি, আর তুমি কেন এখানে একজন উপপত্নীকে নিয়ে আসলে? এবার এই কথা শুনে রোজিরও তো হিংসা হয়। এবার অ্যালেক্স তো তখনকার মতো এমিলিকে সেখান থেকে তাড়িয়ে দেয়, এবং রোজিও তো রাগ করে দরজা বন্ধ করে দেয়। এবার অ্যালেক্স তো বলে ওঠে যে কী ব্যাপার, তুমি একটু আগেই আমার সাথে এত মিষ্টি ব্যবহার করলে, কিস করলে, আর এখন আবার রাগ করছো কেন? এবং রোজি তো তখনই ভেঙিয়ে বলে ওঠে যে অ্যালেক্স, তোমার সাথে আমার বিয়ের কথা হয়ে রয়েছে, সত্যি সবগুলো পুরুষ একই রকম হয়। অ্যালেক্স বুঝতে পারে যে রোজির আসলে হিংসা হয়েছে, এবং অ্যালেক্স তো তখনই দরজার বাইরে বুকে ব্যথার নাটক করতে শুরু করে, আমার বুকটা আবারও ব্যথা করছে। এবং রোজি তো তখনই চিন্তিত হয়ে দরজা খুলে ফেলে, এবং অ্যালেক্স তো তখনই তাকে বলে যে কোনো চিন্তা করো না, রাজকুমারীর সাথেই আমার কোনো অ্যাফেয়ার চলছে না, আমি আজ অবধি কেবলমাত্র একজনকেই পছন্দ করেছি, আর সেটা হলে তুমি। এবং এই বলে সে তো রোজিকে আবারও কিস করে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে রোজি সে যে ওই স্মোক বমগুলো বানিয়েছিল সেগুলোর বেশ কিছু অ্যান্টিডোট বানাচ্ছিল, যাতে সে অ্যালেক্সকে সাহায্য করতে পারে। এবং সেই সময় হঠাৎ করে আবারও রাজকুমারী এমিলি তার সাথে দেখা করতে আসে। এবার রোজি তো সঙ্গে সঙ্গে আবারও তার মুখের ভেলটা পরে নেয়, এবং তখনই এমিলি বলে ওঠে যে ব্যাপার কি, তুমি আমার সামনে সবসময় এই ভেলটা কেন পরে থাকো, এটা খোলো, তোমার মুখটা কেমন সেটা আমিও দেখতে চাই। এবার রোজি তো তখনই বলে ওঠে যে আসলে আমার মুখে একটা ভয়ঙ্কর সংক্রামক ব্যাধি হয়েছে, এবং আমি যদি আমার মুখটা খুলি তাহলে এটা তোমারও হয়ে যেতে পারে, শুনেছি সুন্দরী মেয়েদের নাকি এটা তাড়াতাড়ি সংক্রমণ হয়। এবার এই শুনে এমিলি তো বলে ওঠে যে না না, আমি যা সুন্দরী তাহলে তো এটা আমারই আগে হয়ে যাবে। কিন্তু এমিলির তো মনে মনে রোজির ওপর রাগ উঠছিল, এবং সে কোনো না কোনোভাবে রোজিকে শাস্তি দেওয়ার কথা ভাবছিল, এবং সে তো তখনই তার দাসীর দিকে ইশারা করে, এবং তার দাসী তো বলে ওঠে যে তোমার এত সাহস, তুমি রাজকুমারীকে রাগিয়ে দিচ্ছ। এবং সে রোজিকে ঠাস করে এক চড় মারতে যায়, কিন্তু রোজি তাকে উল্টে ঠাস করে এক চড় মারে। এবার রাজকুমারী এমিলি তো চেঁচিয়ে ওঠে যে কি, তুমি আমার দাসীকে চড় মারলে? এবং রোজি বলে যে না না, আসলে এক্ষুনি এখানে একটা পয়জনাস মৌমাছি ঘুরছিল, আমি তো তাই জন্যই ওর গালে বসেছে দেখে চড় মারলাম, এই দেখো মনে হয় এই গালে বসেছে। এবং এই বলে সে তো ওই দাসীটির আরও এক গালে এবং আবারও ঠাস ঠাস করে চড় মারতে থাকে। এবার চড় খেয়ে সেই দাসীর অবস্থা তো খারাপ হয়ে যায়। ওদিকে আমরা অ্যালেক্সকে দেখতে পাই, অ্যালেক্সের কাছে শিরাও তো খবর নিয়ে গেছিল যে এমিলি রোজির ঘরে ঢুকেছে, সুতরাং সে রোজিকে কোনোভাবে জ্বালাতন করতে পারে। সেই খবর পেয়ে অ্যালেক্স তো তাড়াতাড়ি ছুটে দেখতে যায় যে রোজির কি হলো, এবং সেখানে গিয়ে সে দেখে যে রোজিকে জ্বালাতন করা তো অনেক দূরের কথা, রোজি বলতে গেলে তাদের দুজনকে পিটুনি দিচ্ছে। এবং অ্যালেক্স তো তখনই শিরাওকে বলে ওঠে যে কাল থেকে আমি যে ওয়েট লিফটিং করি সেই স্যান্ডব্যাগের ওজন 10 কেজি বাড়িয়ে দাও। এবার শিরাও তো তখনই বলে যে কিন্তু কেন? এবং অ্যালেক্স বলে যে ভবিষ্যতে আমাকেও যদি এরকম মার খেতে হয় তাই আগে থেকেই শক্তি বাড়িয়ে নেওয়া ভালো। ওদিকে রোজি তো ততক্ষণে মৌমাছির নাম করে এমিলি আর তার দাসীকে ধূপ ধাপ ভালোই মার দিয়েছিল, এবং এমিলি তো তখনই রোজির গলা টিপতে যায়, কিন্তু ততক্ষণে সেখানে অ্যালেক্স চলে এসেছিল, এবং অ্যালেক্স তো এমিলিকে একটি ওষুধ দিয়ে বলে যে এটা বিশেষ এক ধরনের ওষুধ, এটা লাগালে তুমি তাড়াতাড়ি সেরে যাবে, তাই বেশিক্ষণ এখানে না দাঁড়িয়ে যাও গিয়ে ওষুধটা লাগাও। কিন্তু এমিলির মনে তো রোজির ওপর রাগ আরও বাড়ছিল, কারণ সে ভালোভাবেই বুঝতে পেরেছিল যে রোজি ব্যাপারটা ইচ্ছা করেই করেছে, সেখানে কোনো বিষাক্ত মৌমাছি ছিল না। এবং সে তো তার ঘরে এসে সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে দিতে শুরু করে, এবং তার দাসীটি তো তখনই বলে ওঠে যে ম্যাডাম, আপনি যদি কোনোভাবে অ্যালেক্সের সাথে কোনো একটা সম্পর্ক করতে পারেন তাহলে আমার মনে হয় অ্যালেক্স আপনাকে বিয়ে করে নেবে, কারণ অ্যালেক্স এই ধরনের প্রমিসের সম্মান রাখে, ও যদি একটা নর্তকীকে বিয়ে করতে পারে তাহলে আপনাকে কেন না, আপনি একজন রাজকুমারী। এবার এমিলি তো বলে ওঠে যে তাহলে কি আমি বাবাকে বলবো এই নিয়ে একটা ডিক্রি জারি করতে? এবং দাসীটি বলে যে না না, তাহলে অ্যালেক্স রাগ করতে পারে, সে জোর জবরদস্তি কিছু করা পছন্দ করবে না, কিন্তু আপনাদের মধ্যে যদি একটা রোম্যান্টিক সম্পর্ক হয় তাহলে সে সেটা নিজের মন থেকেই করবে।
এবং এই বলে দাসীটি এমিলিকে একটা পাউডার মতো দেয়, যেটা কিনা একটা উত্তেজক দ্রব্য ছিল। এবার এমিলি তো তারপরই অ্যালেক্সকে ডেকে পাঠায় এবং অ্যালেক্স বলে ওঠে যে কি ব্যাপার, তুমি আমাকে কেন ডেকেছো? এবার এমিলি তো তখনই বলে যে আমি কি তোমাকে একটু ডেকে পাঠাতে পারি না? অ্যালেক্স বলে ওঠে যে তুমি এখনো বিবাহিত নও, সুতরাং আমাকে এভাবে ডেকে পাঠালে গসিপ হতেই পারে। এবং এমিলি তখনই বলে যে তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমি মনে মনে তোমাকে পছন্দ করি। এবার অ্যালেক্স তো বলে ওঠে যে তোমার বিশেষ কিছু বলার না থাকলে আমি যাচ্ছি। এবং তখনই এমিলি তার রুমালে থাকা পাউডারটা অ্যালেক্সের মুখে ছিটিয়ে দেয়, কিন্তু তাতেও অ্যালেক্সের কিছুই হয় না। এবং অ্যালেক্স তো তখনই বলে ওঠে যে তাহলে এবার যাই, আমার মনে হয় না তোমার কিছু বলার আছে। এবং এমিলি তো তখনই আবারও তাকে ডেকে তার মুখে রুমাল ছিটিয়ে দেয়, কিন্তু তাতেও অ্যালেক্সের কিছুই হয় না এবং অ্যালেক্স সেখান থেকে চলে যায়। আসলে অ্যালেক্সের ওপর প্রভাব পড়েছিল ঠিকই, কিন্তু অ্যালেক্স সেটা তখন বুঝতে দেয়নি। এবার অ্যালেক্স তো তার ঘরে ফিরে আসে এবং শিরাও তাকে এটার অ্যান্টিডোট দেয়, কিন্তু সেই ওষুধ খেয়েও অ্যালেক্সের কোনো উপকারই হচ্ছিল না। এবার শিরাও তো সঙ্গে সঙ্গে রোজিকে সেখানে ডেকে আনে, কারণ সে তো জানতোই যে রোজি এই সমস্ত চিকিৎসা বিদ্যায় খুবই পারদর্শী। এবং রোজি তো বুঝতে পারে যে সত্যি এটা একটা বাজে ড্রাগ যেটা কিনা এমিলি ইউজ করেছে, এবং সঠিক সময় এটার অ্যান্টিডোট না পাওয়া গেলে অ্যালেক্সের ভেতরে এটা একটা বিচ্ছিরি রকমের এক্সপ্লোশন সৃষ্টি করতে পারে। এবং অ্যালেক্স তো তখনই বলে ওঠে যে রোজি তুমি কোনো চিন্তা করো না, হয়তো এটাই আমার ভাগ্য ছিল। এবং এই বলে সে তো একটা ছুরি বার করে নিজেই নিজেকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই রোজি তাকে থামিয়ে দেয় এবং সে বলে যে আমি একটা উপায় জানি যেটার সাহায্যে এইটার প্রভাব কমানো যাবে। কী উপায় সেটা তো এতদিন সি ড্রামা দেখে আমরা সকলেই শিখে গেছি। এবং এই বলে রোজি তো অ্যালেক্সকে কিস করে এবং এর মাধ্যমেই সেই ওষুধের প্রভাব কমে যায়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। পরের দিন রাজমাতার জন্মদিন ছিল, অর্থাৎ যেদিন কিনা অ্যালেক্স রাজদ্রোহ করবে এবং রোজি ইয়াও ইয়াওকে নিয়ে পালাবে সেই দিন ছিল। এবং রোজি তো ব্যাঙ্কোয়েটে যাওয়ার জন্য তৈরি হয় এবং আমরা দেখতে পাই যে রোজিকে ভীষণই সুন্দর দেখতে লাগছিল। অপরদিকে রাজকুমারী এমিলিও রাজমাতার ব্যাঙ্কোয়েটে যাওয়ার জন্য রওনা হয়েছিল এবং তখনই রাস্তার মাঝখানে একজন এসে রাজকুমারীর পায়ে লুটিয়ে পড়ে এবং আমরা দেখতে পাই যে ভিখারির মতো পোশাক পরে সেটা আসলে মার্কুইস চার্লস ছিল। সেই যে অ্যালেক্স তাদের ওপর হামলা করেছিল তখন কিন্তু চার্লস মারা যায়নি, সে তো কোনো ক্রমে পালিয়েছিল। এবং সে এসে এমিলিকে সব সত্যি কথা বলে দেয়, রোজির আসল পরিচয়টা বলে দেয় যে রোজি আসলে জেনারেল নোয়ার স্ত্রী ছিল এবং মার্কুইস চার্লসের সাথেই তার বিয়ের কথা হয়েছিল, কিন্তু অ্যালেক্স তাকে নিয়ে পালায়। এবং এমিলি তো মনে মনে রোজির খারাপই চাইছিল, তাই জন্য এই সত্যি কথাটা জেনে তার খুবই লাভ হয়। এবার অপরদিকে অ্যালেক্স আর রোজি তো ব্যাঙ্কুয়েটে পৌঁছে যায় এবং অ্যালেক্স বলে যে ইয়াও ইয়াও এই ব্যাঙ্কুয়েটেই আসবে, তাই তুমি ব্যাঙ্কুয়েটের মাঝখানেই কোনো একটা অজুহাত করে ইয়াও ইয়াওকে নিয়ে বেরিয়ে যাও, শিরাও তোমার জন্য অপেক্ষা করবে, তুমি শিরাওয়ের সাথে পালিও। এবার রোজি তো বলে ওঠে যে কিন্তু শিরাও তোমার সবচেয়ে লয়াল গার্ড, তুমিও আজকে বিপদে পড়তে পারো, তুমি যে ওকে আমাদের সাথে ছেড়ে দিচ্ছ। এবং অ্যালেক্স তো তখনই রোজির মাথায় চুমু খেয়ে বলে যে কোনো চিন্তা করো না, তুমি ঠিক থাকলেই আমি ঠিক থাকবো। এবার সেই দিন ব্যাঙ্কুয়েটে দুটো আলাদা আলাদা সেকশন করা হয়েছিল, যেখানে একদিকে মহিলাদের পার্টি হবে এবং অন্যদিকে ছেলেদের হবে। এবং সেই মহিলাদের পার্টিতে রোজি গিয়ে পৌঁছায়। এবার ততক্ষণে এমিলি গিয়ে অন্যান্য অভিজাত পরিবারের মেয়েদের সাথে তো নানা রকমের গসিপ শুরু করে দিয়েছিল যে রাজকুমার অ্যালেক্স একটা নর্তকীকে বিয়ে করেছে। একটা নর্তকী কি কখনো একটা রাজকুমারীর সমান হতে পারে নাকি? দেখতে সুন্দর হলেও গুণের দিক থেকে সে তো কখনোই একজন রাজকুমারীর সমান হতে পারে না। এবং তারা সবাই মিলে রোজিকে জোর করতে থাকে যে কি ব্যাপার, তুমি সবসময় মুখে এরম ভেল দিয়ে থাকো কেন? আজকে তো এখানেই সব মহিলারাই রয়েছে, তাহলে মুখের পর্দাটা সরাও, আমরাও দেখি তুমি কতটা সুন্দরী যে তুমি রাজকুমারকে হাত করতে পেরেছো। এবার রোজি তো আবারও সেই আগের মতোই অজুহাত দেয় যে আমার মুখে একটা সংক্রামক ব্যাধি হয়েছে, তাই জন্যই আমি মুখটা খুলতে পারছি না। এবং এমিলি তো তখনই বলে ওঠে যে তাতে কি, দেখো আজকে এখানে রাজ চিকিৎসককেও তুমি পেয়ে যাবে, উনিই পরীক্ষা করে বলবেন যে তোমার এই রোগ সারবে কি সারবে না, মুখের মুখোশটা খুলেই ফেলো। এবার রোজি তো তার সেই পর্দা বা ভেল সরাতে বাধ্য হয় এবং আমরা দেখতে পাই সত্যিই রোজির মুখে একটা ঘা মতো ছিল, রোজি ইচ্ছে করেই এমনটা মেকআপ করে এসেছিল। এবার সকলেই তো বলে ওঠে যে ইস, অ্যালেক্স এইরকম একটা মেয়েকে কি করে পছন্দ করলো। এমনকি চিকিৎসকও তো হাত জোর করে বলে যে আমার পক্ষে এর চিকিৎসা করা সম্ভব না। যাই হোক, এবার তাদের সভা তো শুরু হয়ে যায় এবং আমরা দেখতে পাই
পায় রাজমাতা অর্থাৎ এমিলির মা ইয়াও ইয়াওকে নিয়ে সেখানে হাজির হয়। এবার ইয়াও ইয়াওকে দেখেই এমিলি তো ইয়াও ইয়াওকে নিজের দিকে টেনে নেয়, কারণ সে এতক্ষণে রোজির আসল পরিচয়টা জেনে গেছিল। এবার রাজমাতা তো তখনই এমিলির উদ্দেশ্যে বলে ওঠে যে তোমার সাথে আমি ঠিক করেছি রাজকুমার অ্যালেক্সের বিয়ে দেব, তোমরাই এরপর থেকে সব কিছুর প্রধান হবে, আর এই সমস্ত নোংরা লোকেদের এখান থেকে তাড়িয়ে দেওয়া দরকার। মানে সে আসলে রোজিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছিল। এবং এমিলি তো বলে ওঠে যে নিঃসন্দেহী মা। এবার রোজি তো তখনই ইয়াও ইয়াওকে দেখে এবং সে ইয়াও ইয়াওকে মানে ফিউচার যুগে মডার্ন যুগের ইয়াও ইয়াওকে দেখে একটা কবিতা বলতো একটা বিশেষ অঙ্গভঙ্গি করে, সেটাই সে এই ইয়াও ইয়াওকে দেখে বলে ওঠে। এবং প্রাচীনকালের ইয়াও ইয়াও বুঝতে পারে যে তার মানে এটাই তার আসল মা, তার মডার্ন যুগের মা। এবং ইয়াও ইয়াও তো তখনই ভাবে যে আমার মাকে তোমরা বাজে বাজে কথা বলবে, তোমাদের দেখাচ্ছি মজা। এবং সে এমিলির জামার যে কাপড়টা মানে হাতাটা ছিল সেটা চেয়ারের সাথে বেঁধে দেয় এবং বলে ওঠে যে ওই দেখো কি সুন্দর একটা প্রজাপতি। এবার এমিলি তো সঙ্গে সঙ্গে প্রজাপতি দেখার জন্য উঠতে যায় এবং জামা আটকে গিয়ে সে ধপাস করে পড়ে যায়। সে তো মনে মনে ভাবে যে যেমন শয়তান মা তার তেমন শয়তান মেয়ে, একে আজকে উচিত শিক্ষা দিতে হবে। এবং এই বলে এমিলি বলে যে ইয়াও ইয়াও, তোমার জন্য আমি খুব সুন্দর একটা নতুন হেয়ার পিন আনিয়েছি, এসো তোমার মাথায় সেটা পরিয়ে দিই। এবং এই বলে সে তো ওই হেয়ার পিন দিয়ে ইয়াও ইয়াওকে আঘাতই করতে যাচ্ছিল, কিন্তু তখনই ইয়াও ইয়াওকে বাঁচানোর জন্য রোজি তাদের মাঝখানে চলে আসে এবং সেই সুচলো হেয়ার পিনের আঘাত রোজির পিঠে লাগে। এবার ইয়াও ইয়াও তো চেঁচিয়ে ওঠে যে তুমি আমার মাকে এরকমভাবে আঘাত কেন করলে। এবং সকলেই এই নিয়ে কথা বলতে শুরু করে যে কি ব্যাপার, বাচ্চাটা এই মহিলাকে মা কেন বলছে। এবং তখনই সেখানে হাজির হয় মার্কুইস চার্লস এবং সে সব কথা রাজমাতার সামনে খুলে বলে যে এই মেয়েটাই হচ্ছে রোজি, অর্থাৎ জেনারেল নোয়ার এক্স ওয়াইফ। জেনারেল নোয়া মারা যাওয়ার পর মানে সবাই যে জানতো মারা গেছে, সেটার পর আমার সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ও সেখান থেকে পালায়, রাজকুমার অ্যালেক্সের সাথে পালায়। এবং রাজমাতা তো এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় যে এক্ষুনি এই মেয়েটাকে অ্যারেস্ট করো। এবার রোজি তো তখনই ইয়াও ইয়াওকে বলে যে ইয়াও ইয়াও আগে তুমি এখান থেকে পালাও। এবার আমরা দেখতে পাই যে রোজিকে গ্রেপ্তার করে মহারাজের সামনে পেশ করা হয় এবং মহারাজের সামনে তখন অ্যালেক্স এবং অন্যান্য যে পুরুষ অতিথিরা ছিল তারা ছিল এবং তাদের মধ্যে নোয়াও সেখানে ছিল। এবার মার্কুইস চার্লস তো মহারাজের সামনে গিয়ে বলতে থাকে যে মহারাজ, আমার মনে হয় এই অ্যালেক্স আপনার বিরুদ্ধে রাজদ্রোহ করার চেষ্টা করছে, তাই জন্যই সে এই মেয়েটাকে আমার কাছ থেকে ভাগিয়ে নিয়ে গেছে। এবার মহারাজ তো বলে ওঠেন যে তাই নাকি, তা রোজি তুমি কি বলতে চাও। এবার রোজি তো তখনই বলে যে মহারাজ সব দোষ আমার, আমি আসলে অনেক দিন থেকেই রাজকুমার অ্যালেক্সকে পছন্দ করতাম। রাজকুমার অ্যালেক্স জানতো না যে আমি আসলে কে, আমার সাথেই যে মার্কুইস চার্লসের বিয়ে ঠিক হয়েছে, আমি রাজকুমার অ্যালেক্সকে ধোঁকা দিয়ে তাকে বিয়ে করতে বাধ্য করেছি। এবারের একটা কথাও তো সত্যি ছিল না, কিন্তু রোজি ইচ্ছা করেই কথাগুলো বলছিল অ্যালেক্সকে বাঁচানোর জন্য। এবার এই কথা শুনে মহারাজ তো অ্যালেক্সকে বলে ওঠেন যে অ্যালেক্স এই কথা কি সত্যি। এবং রোজি তো তখনই অ্যালেক্সকে ইশারা করে যে তুমি এই কথা মেনে নাও, ইয়াও ইয়াওকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। এবং অ্যালেক্স এই কথা স্বীকার করতে বাধ্য হয় যে রোজি যেটা বলছে সেটাই সত্যি, কারণ অ্যালেক্স যদি নিজেকে বাঁচাতে না পারে তাহলে সে রোজিকে কি করে বাঁচাবে, আর তাহলে সে ইয়াও ইয়াওকেই বা কী করে বাঁচাবে। এবার মহারাজ তো তখনই হুকুম দেন যে এক্ষুনি এই মেয়েটাকে গ্রেপ্তার করো এবং এই মেয়েটাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং মার্কুইস চার্লস এবং এমিলি তো প্রচণ্ড খুশি হয়। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে অ্যালেক্স তো তার প্ল্যান মতো রাজমহলে হামলা করে, কিন্তু আগে থেকেই সেখানে মার্কুইস চার্লস অপেক্ষা করছিল এবং সে তো বলে ওঠে যে আমি জানতাম তুমি এখানে আসবে, তাই জন্যই আমি আমার সেনাবাহিনী নিয়ে এখানে অপেক্ষা করছিলাম। এবং অ্যালেক্স তো তখনই বলে ওঠে যে তাই, কিন্তু তুমি সবটা মনে হয় জানো না, আমরা কি অস্ত্র প্রয়োগ করব সেটা জানো। এবং এই বলে অ্যালেক্স তো রোজের বানানো সেই স্মোক বমগুলি সেখানে ছোড়ে এবং তার গন্ধে সঙ্গে সঙ্গে মার্কুইস চার্লস এবং তার সেনাবাহিনী অজ্ঞান হয়ে যায়। কিন্তু অ্যালেক্সের সেনাবাহিনী যেহেতু রোজির বানানো অ্যান্টিডোট আগে থেকেই খেয়েছিল, তাই জন্য তাদের তো কোনোই ফারাক পড়ে না এবং অ্যালেক্স খুব সহজেই চার্লসের সেনাবাহিনীকে হারিয়ে দিতে পারে এবং তারা প্রাসাদের ওপর হামলা করে দেয়।
অপরদিকে আমরা রোজিকে দেখতে পাই, যাকে কিনা বন্দি বানিয়ে রাখা হয়েছিল মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। এবং তখনই রোজির জেলখানাতে আসে নোয়া। এবার নোয়া তো বলে ওঠে যে রোজি, আমি খুব ভালো করেই জানি যে তুমি আমাকে ছাড়া কারোর প্রেমে পড়তেই পারো না। তুমি হঠাৎ করে রাজকুমার অ্যালেক্সের সাথে কি করে জড়িয়ে পড়লে আমাকে বলো। দেখো, আমরা তো ছোটবেলা থেকে একে অপরকে পছন্দ করি। তুমি আমার দিকে চলে এসো, তাহলে আমি তোমাকে এখান থেকে বাঁচাতে পারবো। এবার রোজি তো তখনই বলে ওঠে যে বাঁচাতে পারবে? আর তারপর কি হবে? তারপর কি তোমার সেই অবৈধ প্রেমিকা ভেনির সাথে আমাকে একসাথে থাকতে হবে? যেভাবে তুমি এতদিন ওকে বাড়ির বাইরে রেখেছিলে সেইভাবে আমাকেই রাখবে? তুমি সত্যিই কি স্বামী হওয়ার যোগ্য? স্বামী হয়ে তুমি আমাকে প্রতারণা করেছো। আমি আর তোমার স্ত্রী নই, তোমার স্ত্রী এখন অন্য কেউ। এবার নোয়া তো তখনই বলে ওঠে যে তুমি ইয়াও ইয়াওয়ের কথা তো ভাবো, ওর কি হবে? এবং রোজি বলে ওঠে যে কি হবে? তোমার বাড়িতে থাকলে ও তো কুয়োয় পড়ে মরেই যেতে পারতো। তুমি তো ওর এতটুকুও দেখভাল করনি। ইয়াও ইয়াও ওর মায়ের সাথেই থাকবে এবং খুব ভালো থাকবে। এবার ততক্ষণে সেখানে আবার এমিলিও চলে আসে। মানে এমিলি তো রোজিকে টর্চার করার খুব ভালো একটা সুযোগ পেয়ে গেছিল। এবং এমিলি বলে ওঠে যে কালকে তো তোমার গর্দান নেওয়াই হবে, তাই ভাবলাম আজকে রাতে তোমার সাথে দেখা করে যাই। এবং তারা এমিলিকে নানাভাবে টর্চার করতে শুরু করে। এমনকি এমিলির দাসী তো রোজির মুখে ছ্যাঁকা দিয়ে তার মুখটাই নষ্ট করে দিতে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে হাজির হয় অ্যালেক্স। এবং অ্যালেক্স তো এমিলি, তার দাসী এবং সেখানে থাকা সকলকেই হত্যা করে, কারণ তারা রোজিকে এমন অমানবিক টর্চার করছিল। এবং রোজি তো ততক্ষণে পুরোই সেন্সলেস হয়ে গেছিল। এবং অ্যালেক্স তাকে উদ্ধার করে প্রাসাদে নিয়ে আসে। এবার আমরা 5 দিন পরের দৃশ্য দেখতে পাই। ওই ঘটনার 5 দিন পর রোজির জ্ঞান ফিরে আসে। এবং তখনই একজন ইউনাক বলে ওঠে যে মহারাজ, তাড়াতাড়ি আসুন, রোজির জ্ঞান ফিরেছে। এবার রোজি তো অবাক হয়ে যায় যে মহারাজ, মহারাজ এখানে কোথা থেকে এলো? এবং তখনই আমরা দেখতে পাই সেখানে অ্যালেক্স প্রবেশ করে। এবং ইয়াও ইয়াও তো আগে থেকেই তার মায়ের কাছে বসেছিল। ইয়াও ইয়াও বলে ওঠে যে মা, ওই শয়তান মহারাজাকে হারিয়ে আঙ্কেল অ্যালেক্স এখন মহারাজা হয়েছে। এবার অ্যালেক্স তো সেখানে এসে রোজিকে দেখে খুব খুশি হয়। এবং পাকু ইয়াও ইয়াও তো বলে ওঠে যে তোমরা তাহলে খাকো, আমি একটু খেলা করে আসি। এবং এই বলে সে তো সেখান থেকে বেরিয়ে যায়। এবং অ্যালেক্স তো তখনই বলে যে রোজি, 5 দিন ধরে তুমি পুরোই একদম অজ্ঞান অবস্থায় ছিলে, মাঝে তোমার খুব জ্বরও ছিল, তুমি ঠিক আছো তো? রোজি তো বলে ওঠে যে আমি তো ঠিক আছি, কিন্তু এই যুদ্ধে তোমার কোনো ক্ষতি হয়নি তো? এবার অ্যালেক্স তো তখনই বলে যে না, তোমার এই স্মোক বোমই আমায় জিততে সাহায্য করেছে। আমাদের অ্যাস্ট্রোলজার বলেছে যে সামনে একটা খুব ভালো দিন আছে, চলো ওই দিন আমরা বিয়ে করে নিই। এবার এই কথা শুনেই রোজি তো একটুখানি কুঁকড়ে যায়। এবং অ্যালেক্স বলে যে কি ব্যাপার, তুমি কি আমায় বিয়ে করতে চাও না? এবং রোজি বলে যে সেটা না, তুমি এখন মহারাজা হয়েছো, তুমি চাইলেই হাজার হাজার উপপত্নী নিজের হারেমে রাখতে পারো, কিন্তু আমি আমার স্বামীকে কারোর সাথে শেয়ার করতে চাই না। এবং অ্যালেক্স তো তখনই বলে যে ঠিক আছে, তাহলে আমি কথা দিচ্ছি যে এটাই আমার প্রথম আর শেষ বিয়ে হবে। এবং এই বলে সে তো রোজিকে জড়িয়ে ধরে। এবং এখানেই আমাদের এই গল্প শেষ হয়। মানে মডার্ন যুগে নিজের মেয়েকে হারানোর পর রোজি প্রাচীন যুগে গিয়ে নিজের মেয়েকে খুঁজে পায়। শুধু মেয়েই না, সাথে খুব ভালো একজন স্বামীকেও পায়। তো তোমাদের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এখনই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, নাহলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।